আমার নাম জিহান। লোকে বলে আমার জন্ম নাকি ভুল সময় ভুল জায়গায় হয়েছে। বগুড়ার যে গ্রামে আমার জন্ম, সেখানকার মানুষের কাছে আকাশ মানে শুধু মেঘ আর বৃষ্টি। আর আমার কাছে আকাশটা ছিল একটা ক্যানভাস, যেখানে আমি স্যাটেলাইট, ড্রোন আর কোডিং এর স্বপ্ন আঁকতাম। কিন্তু আমার বাবা করিম শেখ, তিনি মাটির মানুষ। তিনি মাটি ছাড়া আর কিছুই বুঝতেন না। আর তাই তার চোখে আমি ছিলাম তার জীবনের সবচেয়ে বড় ভুল, যে ভুলের মাসুল আমি দিচ্ছিলাম প্রতিদিন, প্রতি মুহূর্তে। বগুড়ার একটি গ্রামের বাড়ি। সকালবেলা ভোরের আলোয় সবে ফুটেছে করিম শেখের মাটির বাড়ির উঠান। জিহান টিউবওয়েলের পাড়ে বসে দাঁত মাজছিল, কিন্তু তার চোখ ছিল আকাশে উড়ে যাওয়া একটা পাখির দিকে। রান্নাঘর থেকে তার মা আমিনা বেগমের ডাক ভেসে এলো। জিহান, ও জিহান, দাঁত মাজা হয়েছে বাবা? আয়, নাস্তা দিছি। জিহান কিছু বলার আগেই তার বাবা করিম শেখ ক্ষেত থেকে ফিরে এলেন। তার হাতে মাখানো কাদা আর চোখে একরাশ বিরক্তি। তিনি জিহানের হাতে থাকা দাঁত মাজা নিমের ডালটার দিকে তাকিয়ে ব্যঙ্গর হাসি হাঁকলেন। শহরের সাহেব আইছে রে, নিমের ডাল দিয়ে কি আর সারের দাঁত সাপ হইব? সারের জন্য তো এখন কোলগেট লাগবো। জিহান চুপ করে রইল। সে জানে সকাল সকাল বাবার মেজাজ ভালো থাকে না। কিরে, কথা কস না কেন? মুখে কি কোম্পানির সিল মাইরা দিছে? কাল রাইতে যে সম্বন্ধটা আনলাম সেটা কি করলি? আব্বা, আমি তো আগেই বলেছিলাম আমি এখন বিয়ে করব না। বিয়া করবো না মানে? আরে মায়ার বাপ তোরে ঘর জামাই রাখতে চায়, 2 বিঘা জমিও দিব কইছে। এর চেয়ে বেশি আর কি চাস তুই? না আছে কাম, না আছে কাজ, সারাদিন ঘরের কোণে বইসা ওই বাক্স, ল্যাপটপ না কি জানি কয়, ওইটার দিকে তাকাইয়া থাকস। তোরা মাইয়া দিব কোন আক্কেলে? আমিনা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, আহা, আপনি সকাল সকাল পোলারের সাথে লাগছেন কেন? ওর কপালে থাকলে চাকরি হইব, বিয়াও হইব। ওর কপালে আছে গোড়ার ডিম, ওই যে ওইগুলা দিয়া কি হইব? এই কথা বলে করিম শেখ ঘরের ভেতর থেকে এক তাড়া কাগজ নিয়ে এলেন। এগুলো জিহানের সার্টিফিকেট, কম্পিউটার সায়েন্স ফার্স্ট ক্লাস পাওয়ার রেজাল্ট, বিভিন্ন প্রতিযোগিতায় জেতার পুরস্কার। তিনি কাগজগুলো এমনভাবে ধরে আছেন যেন ওগুলো কোনো আবর্জনা। এই কাগজ দিয়ে আমি কি করবো? এগুলা পানিতে চুবাইয়া খামু? 4 বছর ধরে শহরে থাইকা এই কাগজ কামাইছস? যে কাগজ দিয়া একবেলা পেটে ভাত জোটে না, সেই কাগজের দাম কি? পাশের বাড়ির চাচি রহিমা বিবি বেড়া পার করতে করতে দৃশ্যটি দেখছিল। সেও সুযোগ বুঝে কথায় যোগ দিল। করিম ভাই, ঠিকই কইছো। আমার পোলা তো ক্লাস 8 পাশ দিয়েই ঢাকায় গেল। এখন তো মাসে মাসে টাকা পাঠাই। আর আমাকেও জিহান বাবা তো পড়াশোনায় বেশি করলে মনে হয় মাথাটা আওলা হয়ে যায়। এই কথায় করিম শেখের রাগ আরো বেড়ে গেল। তিনি হাতের সার্টিফিকেটগুলো সজোরে উঠানের ভেজা মাটিতে ছুঁড়ে ফেললেন। কাগজগুলো কাদার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আমিনা বেগম চিৎকার করে বললেন, আপনি এ কি করলেন? নিজের পোলার স্বপ্নটারে আপনি নিজ হাতে মাটিতে মিশাইয়া দিলেন। এইগুলা তো কম্পিউটার সায়েন্সের ফার্স্ট ক্লাস পাওয়ার রেজাল্ট আর সার্টিফিকেট। চুপ থাকো তুমি, তোমার আদরেই উচ্ছন্নে গেছে। আজ আমি ফয়সালা কইরেই ছাড়মু। হয় কাল থেকে আমার সাথে খেতে নামবো, নইলে এই বাড়ি ছাইরা যেখানে খুশি চলে যাইব। আমার এমন কোলাঙ্গার পোলার দরকার নাই। জিয়ান এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিল, এবার সে ধীরে ধীরে মাটিতে বসল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে পরম যত্নে কাদা থেকে এক একটা সার্টিফিকেট তুলতে লাগলো। তার 4 বছরের পরিশ্রম, তার না ঘুমিয়ে কাটানো রাতের পর রাত, তার স্বপ্ন, সবকিছু আজ কাদায় মাখামাখি। সে ছেঁড়া কাদা মাখা সার্টিফিকেটগুলো বুকে জড়িয়ে ধরে উঠে দাঁড়ালো। তারপর তার বাবার চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখে আর কোনো জল নেই, আছে এক শীতল শূন্যতা। আপনার কথাই থাকলো আব্বা, আমি কাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনার ক্ষেতে আমি নামতে পারব না, কারণ আমার স্বপ্নটা এই মাটির অনেক উপরে, আকাশে, যা আপনি কোনোদিন দেখতে পাইবেন না।
এই কথা বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, নিজের ঘরের দিকে চলে গেল। করিম শেখের ছেলের এই অচেনা রূপ ভেতরে কেঁপে উঠল। বাইরে কঠোরতা বজায় রাখলেন। আমেনা বেগম উঠানেই বসে কান্নায় ভেঙে পড়লেন। 3 মাস পর ঢাকায় গুলশানে নেক্সট জেন টেক এর কাজ ঘেরা বিশাল অফিস। রিসেপশনে এলাকা জুড়ে যেন একটা ফ্যাশন শো চলছে। দামি স্যুট, পারফিউমের গন্ধ আর ইংরেজদের কথা বলার প্রতিযোগিতা। এই ভিড়ের মধ্যে বগুড়া থেকে আসা জিহান ছিল এক বেমানান সত্য। সে রিসেপশনে মেয়েটির কাছে গিয়ে তার নাম বলল। মেয়েটি তার আপাদমস্তক দেখে এমন একটা ভঙ্গি করলো যেন সে ভুল করে কোনো ডেলিভারি বয়কে ইন্টারভিউর জন্য ডেকে ফেলেছে। ওয়েটিং এরিয়াতে বসুন, আপনার সিরিয়াল এলে ডাকা হবে। জিহান একটা খালি চেয়ারে গিয়ে বসলো। তার পাশে বসা দুজন ছেলে নিজেদের মধ্যে কথা বলছিল। ব্রো, আমার তো লিংক আছে। সিও আমার বাবার ফ্রেন্ড, চাকরিটা আমারই। আমারও মামা আছে বোর্ডে, দেখা যাক কি হয়। আচ্ছা, ওই ছেলেটাকে দেখেছিস? জিহানের দিকে ইশারা করে বলে। মনে হচ্ছে ভুল করে পাশের বিল্ডিং এর কনস্ট্রাকশন সাইট থেকে এখানে চলে এসেছে। জিহান সব শুনতে পেল, কিন্তু সে মাথা নিচু করে নিজের ফাইলের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর কাঁচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো বৃষ্টি, HR প্রধান। তার হাঁটা চলা একটা রাজকীয় ভঙ্গি। সে রিসেপশনিস্টের কাছ থেকে প্রার্থীদের তালিকাটি হাতে নিল। বৃষ্টি রিসেপশনিস্টকে নিচু স্বরে বলে, যারা আমি না বলেছিলাম পাবলিক ইউনিভার্সিটি আর ঢাকার বাইরের ক্যান্ডিডেটদের ফাইল আলাদা করে রাখতে? এদের ইন্টারভিউ নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয়? সরি ম্যাম, উনি অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন, সিভিটা বেশ ভালো ছিল, তাই। সিভির যুগ শেষ যারা, এখন যুগ হলো নেটওয়ার্কিংয়ের। সে জিহানের নামের পাশে একটা লাল ক্রস চিহ্ন দিয়ে দিল। ইন্টারভিউ রুমে জিহান যখন প্রবেশ করলো, বৃষ্টি তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। নো ড্যাড, আমি কোনো অজুহাত শুনতে চাই না। আমার গাড়িটা আজ বিকেলের মধ্যেই সার্ভিসিং থেকে ফেরা চাই। ইয়েস, আই মিন ওকে বাই। ফোন রেখে সে জিহানের দিকে তাকালো। বসো। জিহান চেয়ারে বসলো। বৃষ্টি তার ফাইলটা নাড়াচাড়া করতে করতে বলল, তো মিস্টার জিহান, বগুড়া থেকে, কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস, গ্রেট। তো তোমার হবি কি, কোডিং করা ছাড়া? ম্যাডাম, আমি আমি বই পড়তে ভালোবাসি আর আকাশ দেখতে। আকাশ দেখতে? ওয়াও, ভেরি পোয়েটিক। আমাদের কোম্পানিতে তোমার মতো কবিদেরই তো দরকার। জিহান বুঝতে পারলো তাকে অপমান করা হচ্ছে। তোমার কোনো বড় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা আছে? না ম্যাডাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিছু প্রজেক্টে কাজ করেছি। আমি একটি AI ভিত্তিক সিকিউরিটি সিস্টেম ডিজাইন করেছি, যা। বৃষ্টি তাকে থামিয়ে দিল। থাক থাক, বুঝতে পেরেছি। নিজের গ্যারেজে বসে বানানো খেলনার গল্প শুনতে আমার কোনো আগ্রহ নেই। আচ্ছা, কফি খাবে? এই অপ্রত্যাশিত প্রশ্নে জিহান অবাক হলো। সে মাথা নেড়ে হ্যাঁ বলতে যাবে, ঠিক তখনই ঘটল ঘটনাটা। বৃষ্টি কফির কাপটা তুলতে গিয়ে হাত মুচকে নিচের পরনের ধবধবে সাদা সিল্কের শার্টের ওপর ফেলে দিল। ওহ সেট, আমার ড্রেস। এটা আরমানির লিমিটেড এডিশন ছিল। সে বিরক্তিতে চিৎকার করে উঠল। তার মুখটা লাল হয়ে গেছে। জিহান কোনো কিছু না ভেবেই তার পকেট থেকে এক টুকরো ভাঁজ করা পরিষ্কার টিস্যু পেপার বের করে বৃষ্টির দিকে এগিয়ে দিল। ম্যাডাম, এটা। বৃষ্টি তার দিকে এমনভাবে তাকালো যেন জিহান কোনো জীবাণু তার দিকে এগিয়ে দিচ্ছে। সে টিস্যুটা না নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে উঠে দাঁড়ালো। বৃষ্টি নিজের শার্ট ঝাড়তে ঝাড়তে বলল, দেখেছো, এটাই তোমাদের মতো ছেলেদের দৌড়। ওই টিস্যু এগিয়ে দেওয়া পর্যন্তই। তোমরা সমস্যার সমাধান করতে পারো না, শুধু সহানুভূতির নাটক করতে পারো। ইউ মে গো নাও জিহান। আমাদের কোম্পানির স্ট্যান্ডার্ডের সাথে তোমার প্রোফাইল ম্যাচ করছে না। এই কথা বলে সে ওয়াশরুমের দিকে চলে গেল। জিহান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে রইল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মনে হলো
এই শহরের দালানগুলো যত উঁচু, এখানকার মানুষের মন ততটাই নিচু। আমি এনার সাহায্য করতে গেলাম, আর ইনি আমাকে অপমান করে দিল। নিচু। বিধ্বস্ত জিহান যখন লিফটের বোতাম টিপতে যাবে, তখনই উল্টো দিক থেকে দ্রুত পায়ে আসছিলেন কোম্পানির সিও মিস্টার আশফাক চৌধুরী। তিনি ফোনে কথা বলছিলেন। না না, আমি কোনো অজুহাত শুনতে চাই না। আমাদের ডেটাবেসের ওই বাগটা আজ রাতের মধ্যেই ফিক্স করতে হবে। ইটস আ ম্যাটার অফ আওয়ার রেপুটেশন। কথা বলতে বলতে তিনি জিহানকে খেয়াল করেননি। তাদের মধ্যে সজোরে ধাক্কা লাগলো। জিহানের হাতে থাকা ল্যাপটপটা ছিটকে পড়ে গেল। উফ, আমার ল্যাপটপ, আমার সব কাজ। ও, আই এম সো সরি ইয়াং ম্যান। আমি একদমই খেয়াল করিনি। তোমার লাগেনি তো? ঠিক সেই সময় বৃষ্টি ওয়াশরুম থেকে ফিরেছে। তার হাতে জিহানের ফেলে যাওয়া ফাইলটা। সে দৃশ্যটা দেখে দ্রুত এগিয়ে এলো। হোয়াট, তুমি এখনো সিও স্যারের সাথে ধাক্কাধাক্কি শুরু করেছো? তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সিকিউরিটি সিকিউরিটি কোথায়? কিন্তু আশফাক চৌধুরীর মনোযোগ তখন অন্যদিকে। তার চোখ আটকে গেছে জিহানের ল্যাপটপের স্ক্রিনে। সেখানে ভেসে উঠেছে এক জটিল অ্যালগোরিদমের কোড। আশফাক চৌধুরী বৃষ্টিকে হাত দিয়ে থামিয়ে মুগ্ধ চোখে বললেন, ওয়েট বৃষ্টি, এই এই কোডটা, এটা তো কনভেনশনাল নিউরাল নেটওয়ার্ক। এর একটা অ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন। এই অ্যালগরিদমটা কি তুমি লিখেছো? জিহান ল্যাপটপটা তুলতে তুলতে বলল, জি স্যার, এটা আমার একটা পার্সোনাল প্রজেক্ট। আমি একটা প্রোডাক্টিভ সাইবার সিকিউরিটি সিস্টেম ডিজাইন করার চেষ্টা করছি। বাবা, তুমি এই খ্যাতের সাথে এসব কি নিয়ে কথা বলছো? ও একটা ইন্টারভিউ দিতে এসেছিল, ওর কোনো যোগ্যতা নেই। আমি ওকে রিজেক্ট করে দিয়েছি। আশফাক চৌধুরী বৃষ্টির দিকে কঠোর চোখে তাকিয়ে বললেন, তুমি কাকে রিজেক্ট করেছো? সেই সিদ্ধান্ত আমি নিব। যার সম্পর্কে তুমি নিজে কিছু জানো না, তাকে ক্ষেত বলার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি এখন যাও। বৃষ্টি তার বাবার এই ব্যবহারকে হতবাক হয়ে গেল। সে জীবনেও তার বাবার মুখে এমন কথা শোনেনি। সিও জিহানকে প্রায় হাত ধরে টেনে তার নিজের অফিসে নিয়ে গেলেন। বৃষ্টি দরজার বাইরে দাঁড়িয়ে রইল, তার মুখে তীব্র বিস্ময়, অপমান আর বিরক্তি। সিওর অফিসে আশফাক সাহেব জিহানকে কোম্পানির সেই পুরনো অমীমাংসিত সিকিউরিটি বাগটা দেখালেন। বৃষ্টি কাঁচের দরজার বাইরে থেকে উঁকি দিয়ে দেখছে আর রাগে ফুঁসছে। সে তার সহকারী যারাকে ফোন করলো। যারা, তুমি ভাবতে পারছো বাবা ওই ছেলেকে নিজের অফিসে বসে কাজ করাচ্ছে? ছেলেটা ঠিকমতো ভাবে কথাই বলতে পারে না। আমার তো মনে হচ্ছে ও কোনোভাবে বাবাকে ব্ল্যাকমেল করছে। কিন্তু তার কথা বলার মাঝেই সে দেখল জিহান ল্যাপটপ থেকে মুখ তুলেছে। সে উঠে দাঁড়িয়ে সিওকে কিছু একটা বলছে। আশফাক সাহেবের মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে জিহানকে জড়িয়ে ধরলেন। বৃষ্টির মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেল। যে সমস্যার সমাধান করতে কোম্পানির সেরা ইঞ্জিনিয়ারদের 1 মাস সময় লেগেছিল, এই ছেলেটা সেটা মাত্র আধা ঘন্টার ভেতরে করে ফেললো। কিভাবে সম্ভব? আশফাক সাহেব তার ডেস্ক থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার বের করলেন। তিনি জিহানকে নেক্সট জেন টেক এর জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃষ্টিকে ভেতরে ডাকা হলো। বৃষ্টি ঘরে ঢুকেই বলে, বাবা, তুমি সিরিয়াসলি? তুমি ওকে চাকরিটা দিচ্ছ? ওর কোনো কর্পোরেট এটিকেট নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই। ও আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট করে দেবে। আমাদের ক্লায়েন্টরা কি ভাববে? ক্লায়েন্টরা কোড দেখে, পোশাক বা কথা বলা ধরন দেখে না বৃষ্টি। আর রেপুটেশন তৈরি হয় কাজ দিয়ে। আমি ওর মধ্যে যে জিনিসটা দেখেছি সেটা আমাদের এই পুরো ফ্লোরের অনেক ইঞ্জিনিয়ারের মধ্যেই নেই। সেটা হলো প্রতিভা। আর আমি প্রতিভার কদর করতে জানি। তিনি বৃষ্টির দিকে তাকিয়ে বললেন, এই খ্যাতি হয়তো একদিন আমাদের কোম্পানির সবচেয়ে দামি ফসল হবে। তুমি ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দাও। বৃষ্টির মুখটা রাগে অপমানে লাল হয়ে গেল। সে তার বাবার সিদ্ধান্তকে অমান্য করতে পারল না। সে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়ে জিহানকে সই করতে বলল।
জিহান যখন সই করে কাগজটা তার দিকে এগিয়ে দিল, বৃষ্টি কাগজটা তার হাতে থেকে প্রায় কেড়ে নিল। তারপর হাতটা এমনভাবে আলগা করে দিল যাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা মেঝেতে পড়ে যায়। ও সরি, হাত থেকে পড়ে গেল। জিহান মুহূর্তের জন্য তার দিকে তাকালো। তার চোখে কোনো রাগ নেই, আছে এক অদ্ভুত শান্ত দৃষ্টি। সে নিচু হয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুলল, তারপর কাগজটা বৃষ্টির ডেস্কে না রেখে নিজের পকেটে রাখলো। সে বৃষ্টির চোখের দিকে সরাসরি তাকিয়ে মৃদু হাসলো। ধন্যবাদ ম্যাডাম, চিন্তা করবেন না, আমি এখানে কাজ করতে এসেছি, মেঝেতে পড়ে থাকা জিনিস পূরণের জন্য নয়। তবে আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, যেমন ধরুন কফির কাপটা ঠিক মতো ধোয়ার ট্রেনিং, অথবা আরমানির ড্রেসে কফির দাগ লাগলে সেটা কিভাবে তুলতে হয়, ভালো লন্ড্রির দোকানের ঠিকানা আমার জানা আছে। আমার মা বলেন কোনো কাজই ছোট নয়। এই অপ্রত্যাশিত, বুদ্ধিদীপ্ত এবং শান্তি প্রত্যুত্তরে বৃষ্টি প্রথমবার থমকে গেল। তার মুখ দিয়ে একটাও কথা বের হলো না, শুধু হতবাক হয়ে তাকিয়ে রইল ছেলেটির চলে যাওয়ার দিকে। এই প্রথম কেউ তার দম্ভকে, তার অহংকারকে এভাবে ফিরিয়ে দিল। তার মনে হলো এই সাধারণ দেখতে ছেলেটা হয়তো যতটা সহজ ততটা নয়, বরং সে অনেক বেশি বিপজ্জনক। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি আমি। নেক্সট জেন থেকে আমার যাত্রা শুরু হলো, কিন্তু শিখরের পথ যে ফুলের বিছানা নয় তা আমি প্রথম দিনই টের পেয়েছিলাম। একদিকে সহকর্মীদের তাচ্ছিল্য, অন্যদিকে বৃষ্টির শীতল অবজ্ঞা, সবকিছু মিলে আমার ভেতরের জেদটাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। আমি জানতাম আমাকে টিকে থাকতে হলে শুধু কাজ দিয়ে নয়, সময়ের অপেক্ষায় থাকতে হবে, সেই সঠিক সময়ের অপেক্ষায়। পরের দিন এই ব্যস্ততার মধ্যে একেবারে কোণার একটি ডেস্কে যেন এক বিচ্ছিন্ন দ্বীপে বসে আছে জিহান। তার সিনিয়র রাশেদ, একজন মোটাসোটা তেলতেলে চেহারার লোক, তার দিকে এক গাদা ফাইল ছুঁড়ে দিল। এই যে মিস্টার ট্যালেন্ট, সিও স্যারের স্পেশাল রিকোয়েস্ট, এই ফাইলগুলো নাও। গত 5 বছরের সমস্ত ক্লায়েন্টের রিপোর্ট হার্ড কপি। এগুলো আজ রাতের মধ্যে ডিজিটালাইজড করে সার্ভারে আপলোড করে দেবে। পারবে তো? নাকি তোমার ওই গ্রামের স্কুলে শুধু আকাশ দেখাই শিখিয়েছে? অন্য সহকর্মীরা চাপা হাসি হাসল। জিহান শান্তভাবে ফাইলগুলো নিয়ে বলে, জি স্যার, হয়ে যাবে। গুড। আর শোনো, অফিসের প্রিন্টারের কালি শেষ হয়ে গেছে, একটু কষ্ট করে স্টোর রুম থেকে নতুন কার্তুজ এনে লাগিয়ে দিও। তুমি তো আবার সব কাজে পারদর্শী, তাই না? জিহান কোনো উত্তর না দিয়ে প্রিন্টারের দিকে এগিয়ে গেল। সে যখন প্রিন্টার কার্তুজ পাল্টাচ্ছিল তখনই বৃষ্টি তার পাশ দিয়ে গেল। সে এমনভাবে গেল যেন জিহানকে দেখতেই পায়নি, কিন্তু তার পারফিউমের কড়া গন্ধটা জিহানের নাকে এসে লাগলো। লাঞ্চের সময় সবাই যখন দল বেঁধে অফিসের ক্যাফেটেরিয়ায় বা বাইরের দামি রেস্টুরেন্টে খেতে গেল, জিহান তার ডেস্কেই বসে তার মায়ের দেওয়া টিফিন বক্সটা খুলল। ভেতরে কয়েকটা রুটি আর আমের আচার। সে যখন প্রথম রুটিটা মুখে দেবে তখনই রাশেদ আর তার বন্ধুরা ক্যাফেটেরিয়া থেকে কফি হাতে ফিরছিল। আরে রাশেদ ভাই, দেখেন নিউ ট্যালেন্ট কি খায়, মায়ের হাতের আচার। আচ্ছা জিহান ভাই, আপনার কি ঢাকার খাবার পেয়ে সয় না? জিহান মুখে হালকা হাসি এনে বলে, ঢাকার খাবারে পেট ভরে রাশেদ ভাই, কিন্তু মায়ের হাতের খাবারের আত্মাটা ভরে না। তার এই সহজ কিন্তু গম্ভীর উত্তরে সবাই মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। রাশেদ প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নাও, অনেক কাজ বাকি। জিহান একা একা তার খাবার শেষ করলো। দূর থেকে নিজের কাঁচের কেবিনের ভেতর থেকে বৃষ্টির দৃশ্যটা দেখলো। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখ দুটো স্থির হয়ে আছে জিহানের দিকে। সে ভাবে, ছেলেটা কিভাবে প্রতিদিনের এই ছোট ছোট অপমানগুলো নীরবে সহ্য করে যাচ্ছি। অসহ্য। সেদিন সন্ধ্যায় কাজ শেষে জিহান যখন বাড়ি ফেরার জন্য লিফটে উঠেছে, তখন অপ্রত্যাশিতভাবে বৃষ্টিও সেই লিফটে প্রবেশ করলো। লিফটে তারা দুজন একা। একটা অস্বস্তিকর নীরবতা। বৃষ্টি তার ফোনে ব্যস্ত থাকার ভান করছিল। জিহান চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎই লিফটটা একটা ঝাঁকুনি দিয়ে মাঝপথে থেমে গেল। আলো নিভে গিয়ে এমার্জেন্সি লাইট জ্বলে উঠল।
হোয়াট? লিফট আটকে গেছে? ওহ মাই গড, সিট। সে দ্রুত এমার্জেন্সি বোতাম টিপতে শুরু করলো। ম্যাডাম শান্ত হন, এটা সম্ভবত পাওয়ার ফ্লাকচুয়েশনের জন্য হয়েছে। জেনারেটর অন হলেই ঠিক হয়ে যাবে। তুমি আমাকে শেখাতে এসো না, আমি জানি কি হয়েছে। আমার ক্লাস্ট্রোফোবিয়া আছে। উফ, এই বিল্ডিং এর মেইনটেন্স টিমকে আমি কালই বরখাস্ত করব। সে ভয়ে দরজায় ধাক্কাধাক্কি করতে লাগলো। তার শ্বাস ভারী হয়ে আসছে। ম্যাডাম লম্বা করে শ্বাস নিন, আমার দিকে তাকান, দেখুন কিচ্ছু হয়নি। বৃষ্টি হাঁপাতে হাঁপাতে জিহানের দিকে তাকালো। ছেলেটার চোখে কোনো ভয় নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। আচ্ছা, আপনি ভূতে ভয় পান? কি? হোয়াট এ স্টুপিড কোশ্চেন। না মানে, আমাদের গ্রামে বলতো থেমে যাওয়া লিফটে নাকি। চুপ করো, একদম চুপ। জিহান হেসে ফেলল। তার হাসি দেখে বৃষ্টি আরো রেগে গেল, কিন্তু তার ভয়টা যেন কোথাও উধাও হয়ে গেল। তুমি হাসছো কেন? কারণ আপনার মনোযোগটা আমি ভয় থেকে অন্যদিকে সরাতে চেয়েছিলাম, আর তাতে আমি সফল হয়েছি। ঠিক তখনই লিফটের আলো জ্বলে উঠল এবং লিফট চলতে শুরু করলো। গ্রাউন্ড ফ্লোরে দরজা খুলতে বৃষ্টি কোনো কথা না বলে দ্রুত বেরিয়ে গেল। জিহান পেছন থেকে শুধু দেখল মেয়েটার রাগের আড়ালে লুকিয়ে থাকা ভয়টা কতটা প্রকট। রাত 2টো। নেক্সট জেন টেকের বোর্ডরুমে জুড়ে তীব্র উত্তেজনা। দেশের প্রায় সবকটি ব্যানার্জি ব্যাংকের সার্ভার একসাথে ক্রাশ করেছে। একটি আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ ব্ল্যাক মার্কস এই হামলার দায় স্বীকার করেছে। তার সরকারের কাছে $1 বিলিয়ন দাবি করেছে। বোর্ডরুমে উপস্থিত আছেন সিও আশফাক চৌধুরী, বৃষ্টি, রাশেদ এবং কোম্পানির সেরা সাইবার সিকিউরিটি এক্সপার্ট। স্যার, আমরা সব রকমের চেষ্টা করছি, ওদের ফায়ারওয়াল ভাঙা যাচ্ছে না। ওরা এমন একটা ম্যালওয়্যার ব্যবস্থা করেছে যা আমরা আগে কখনো দেখিনি। তার মানে আমাদের কিছুই করার নেই, দেশের অর্থনীতি আজ রাতেই ভেঙে পড়বে। ঠিক তখনই বোর্ডরুমের দরজাটা সামান্য খুলল। জিয়ান ভেতরে উকি দিল। এই ছেলে, তুমি এখানে কি করছো? এটা কোনো জুনিয়র ইঞ্জিনিয়ারদের আড্ডাখানা নয়, বেরিয়ে যাও। জিয়ান ভেতরে প্রবেশ করে আশফাক সাহেবের দিকে তাকিয়ে বলে, স্যার, আমি হয়তো একবার চেষ্টা করে দেখতে পারি। সবাই তার দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো ভিন গ্রহের প্রাণী। তুমি তুমি চেষ্টা করবে? তুমি কি জানো এখানে কি হচ্ছে? এটা তোমার গ্রামের পুকুরের মাছ ধরা নয় জিহান, এটা সাইবার ওয়ারফেয়ার। স্যার, আমি গত 6 মাস ধরে ব্যক্তিগতভাবে একটি এআই ভিত্তিক প্রেডিক্টিভ সাইবার সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করছি। আমি তার নাম দিয়েছি প্রহরী। আমার বিশ্বাস প্রহরী ওদের কোড ভাঙতে পারবে। প্রহরী? কি হাস্যকর নাম! নিজের বানানো খেলনা দিয়ে এখন দেশ বাঁচাবে? স্যার, এই ছেলেকে এখান থেকে বের করে দিন। আমাদের হাতে আর কোনো উপায় নেই, আমরা এমনিতেও ওদের হারছি, শেষ চেষ্টা করতে ঘটেছি। তিনি জিহানের দিকে তাকিয়ে বললেন, কতক্ষণ লাগবে তোমার? যদি আমি মূল সার্ভারের অ্যাক্সেস পাই তাহলে হয়তো 15 মিনিট। 15 মিনিট? যে কাজ করতে দেশে সেরা ইঞ্জিনিয়ার ঘন্টার পর ঘন্টা ব্যর্থ হয়, সেই কাজ এই ছেলে 15 মিনিটে করবে? সবাই অবিশ্বাস্য একে অপরের দিকে তাকাতে লাগলো। ঠিক আছে, তোমাকে অ্যাক্সেস দেওয়া হলো। জিহান তার ল্যাপটপটি প্রজেক্টরের সাথে যুক্ত করলো। তার আঙুলগুলো কিবোর্ডের উপর দিয়ে ঝড়ের গতিতে চলতে শুরু করলো। পুরো বোর্ডরুম পিনপত নীরবতায় ডুবে আছে। বৃষ্টিও তার জীবনের সমস্ত অহংকার ভুলে গিয়ে অবিশ্বাস্য চোখে দেখছে কিভাবে একটা সাধারণ গ্রামের ছেলে একাই একটা দেশের ভাগ্য নির্ধারণ করার লড়াই নেমেছে। 10 মিনিট, 12 মিনিট, 14 মিনিট। হঠাৎই স্ক্রিনের লাল সতর্ক সংকেতগুলো এক এক করে সবুজ হতে শুরু করলো। ফায়ারওয়াল ভেঙে গেছে, হ্যাকারদের আইপি অ্যাড্রেস ট্রেস করা হয়েছে, তারা উত্তর কোরিয়া থেকে অপারেট করছে। তাদের পরিচয় সহ সমস্ত ডেটা আমি আমাদের সার্ভারে কপি করে নিয়েছি। 15 মিনিটের মাথায় প্রহরী শুধু হামলা ঠেকায়নি, হ্যাকারদের পরিচয় ও বিশ্বের সামনে ফাঁস করে দিয়েছে। বোর্ডরুমে উপস্থিত সবাই প্রথমে স্তব্ধ, তারপর তুমুল করতালিতে ফেটে পড়ল।
আশফাক সাহেব দৌড়ে এসে জিহানকে বুকে জড়িয়ে ধরলেন। রাশেদের মুখটা দেখার মতো হয়েছে। আর বৃষ্টি, সে তার চেয়ারে বসে আছে স্থির, বাকরুদ্ধ, তার চোখে বিস্ময়, অবিশ্বাস্য আর এমন এক অনুভূতি যা সে আগে কখনো অনুভব করেনি। পরদিন সকালটা ছিল সম্পূর্ণ ভিন্ন। জিহান অফিসে প্রবেশ করতে পুরো ফ্লোর উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। তার ডেস্ক ফুলে আর উপহারে ভরে গেছে। জিয়ান ভাই, আপনি তো আমাদের হিরো। জিহান ভাই, আজ লাঞ্চ কিন্তু আমাদের সাথে করতে হবে। জিহান শুধু মৃদু হাসলো। বৃষ্টি তার কেবিনে বসে টিভিতে ব্রেকিং নিউজ দেখছিল। সব চ্যানেলে তখন একটাই খবর, নেক্সট জেন টেকের বিস্ময় বালক জিহান একাই বাঁচালো দেশের অর্থনীতি। এদিকে বগুড়ায় করিম শেখ চায়ের দোকানে বসে টিভিতে এই খবর দেখছেন। তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। তার কুলাঙ্গার ছেলে, যাকে তিনি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সে আজ দেশের নায়ক। তার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। নেক্সট জেন টেকের অফিসে বৃষ্টি সহকারী যারা তার জন্য কফি নিয়ে এলো। ম্যাম, আপনার ব্ল্যাক কফি। বৃষ্টি টিভির দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে বলল, ধন্যবাদ। কফিটা জিহানকে, মানে মিস্টার জিহানকে দিয়েছো? যারা অবাক হয়ে তার ম্যামের দিকে তাকালো। বৃষ্টি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সামলে নিল। আই মিন হি ডিজার্ভ ইট, তাই না? এনিওয়ে, মিস্টার জিহানকে আমার কেবিনে আসতে বলো এখনই। কিছুক্ষণ পর জিহান বৃষ্টির কেবিনের দরজা নক করলো। আসতে পারি ম্যাডাম? এসো, দরজাটা বন্ধ করে দাও। জিহান দরজাটা বন্ধ না করে একটু ঘুরে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি ফুটিয়ে তুলল। দরজা বন্ধ করব কেন ম্যাডাম? আপনার কি আমার উপর কোনো খারাপ ইচ্ছা আছে নাকি? এই অপ্রত্যাশিত এবং কিছুটা দুঃসাহসিক কথায় বৃষ্টি হতবাক হয়ে গেল। সে ভাবতেও পারেনি এই গ্রামের ছেলেটা তাকে এমন কথা বলতে পারে। তার মুখটা মুহূর্তেই রাগে লাল হয়ে গেল। বৃষ্টি চেয়ার থেকে প্রায় উঠে দাঁড়িয়ে বলে, হোয়াট ডিড ইউ জাস্ট সে? তোমার সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? তুমি কি ভুলে গেছো তুমি কার সাথে কথা বলছো? আমি চাইলে তোমাকে এই মুহূর্তে কোম্পানি থেকে বের করে দিতে পারি। পারেন, কিন্তু আপনি তা করবেন না। ও তাই? কনফিডেন্স? তা কেন করবো না? কারণ প্রথমত আমি কোম্পানির একজন মূল্যবান কর্মচারী হয়ে গেছি, আর দ্বিতীয়ত সে একটু থেমে বৃষ্টির চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আপনার এই রাগী চোখের আড়ালে লুকিয়ে থাকা কৌতূহলটা আমি দেখতে পাচ্ছি ম্যাডাম। আপনি মরিয়া হয়ে জানতে চাইছেন আমি আসলে কে। এই কথায় বৃষ্টি একেবারে চুপ হয়ে গেল, কারণ জিহান ঠিক কথাটাই বলেছে। সে চেয়ারে ধপ করে বসে পড়ল। তারপর রাগটা কোথায় যেন হারিয়ে গেল। তার জায়গায় এলো এক ধরনের অস্বস্তি আর পরাজয়ের অনুভূতি। বৃষ্টি অন্যদিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, যা বলার জন্য ডেকেছি সেটা শোনো। ফালতু কথা বলার সময় আমার নেই, বসো। জিহান এবার মুচকি হেসে দরজাটা বন্ধ করে তার সামনের চেয়ারে বসলো। সে জানে সে এই মানসিক লড়াইয়ে জিতে গেছে। একটা অস্বস্তি নীরবতা। বৃষ্টি প্রথমে নীরবতা ভাঙল। তো মিস্টার ন্যাশনাল হিরো, কেমন লাগছে? সাধারণ লাগছে ম্যাডাম। সাধারণ? পুরো দেশ তোমাকে নিয়ে কথা বলছে আর তোমার সাধারণ লাগছে? নাকি গ্রামের ছেলেরা খ্যাতি কিভাবে হজম করতে হয় তা জানি না? খ্যাতি হজম করার জিনিস নয় ম্যাডাম, এটা একটা দায়িত্ব, আর দায়িত্ব পালন করাটাই আমার কাছে সাধারণ মনে হয়। জিহানের এই শান্ত কিন্তু দৃঢ় উত্তরে বৃষ্টি কিছুটা থমকে গেল। সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, আমি ঠিক জানি না কি বলা উচিত। যা করেছো তার জন্য ধন্যবাদ। এটা আমার দায়িত্ব ছিল। ধন্যবাদ কোম্পানিকে দিন আমাকে সুযোগ দেওয়ার জন্য। বাবা তোমাকে সাইবার সিকিউরিটি বিভাগে নতুন প্রধান বানানোর সিদ্ধান্ত নিয়েছে। আশা করি এবার তুমি অফিসের প্রিন্টারের কালি ভরার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ পাবে। এই কথায় একটা হালকা ব্যঙ্গের সুর ছিল, কিন্তু জিহান হাসল। আমি কোনো কাজকে ছোট মনে করি না ম্যাডাম। তবে হ্যাঁ, আশা করি এখন থেকে আমাকে আর আপনার ফেলে দেওয়া কফির দাগ পরিষ্কার করার জন্য লন্ড্রির ঠিকানা দিতে হবে না। এই প্রতিউত্তরে বৃষ্টি
এবার আর রাগ করতে পারল না। তার ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠল, যা সে লুকানোর চেষ্টা করলো। তুমি বেশ কথা বলতে শিখে গেছো, তাই না? কথা তো আমি আগেও বলতে পারতাম ম্যাডাম, কত শোনার মতো মানুষ ছিল না। এই কথাটা সরাসরি বৃষ্টির অহংকারে গিয়ে লাগলো। সে চেয়ারে সোজা হয়ে বসলো। যাই হোক, তোমার নতুন কেবিন রেডি করা হচ্ছে, আর আজ সন্ধ্যায় কোম্পানির সাকসেস পার্টি আছে 5 তারা হোটেলে, রেডিশনে, সন্ধ্যা 7টায়। আশা করি তোমার কাছে পার্টিতে পরার মতো কোনো ভদ্রস্থ পোশাক আছে। আমার যা আছে তা পরেই আমি যাব ম্যাডাম। মানুষ আমাকে আমার পোশাকের জন্য নয়, কাজের জন্য চিনেছে। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। জিয়ান উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে সে আবার ঘুরে দাঁড়ালো। একটা কথা বলবো ম্যাডাম? বলো। লিফটে সেদিন ভয় পাওয়ার জন্য লজ্জিত হবেন না। ভয় পাওয়াটা সাহসিকতারই একটা অংশ। এই কথা বলে জিহান বেরিয়ে গেল। বৃষ্টি একা বসে রইল বাকরুদ্ধ হয়ে। এই ছেলেটা শুধু তার কাজ দিয়েই নয়, তার কথা দিয়েও বারবার আমাকে চমকে দিচ্ছে। সে নিজের অজান্তেই জিহানের সম্পর্কে ভাবতে শুরু করলো। রেডিসনের বিশাল বলরুম তখন দেশের সব নামিদামি ব্যক্তিত্বে ভরা। সাংবাদিকের ফ্ল্যাশ, মৃদু মিউজিক আর দামি পারফিউমের গন্ধে মম করছে চারপাশ। জিহান, যে কিনা কয়েকদিন আগেও গ্রামের কাদামাখা পথে হেঁটেছে, সে এখন সিওর দেওয়া একটি নিখুঁত কালো শুটে পার্টির আকর্ষণের কেন্দ্রবিন্দু। সে কিছুটা অপ্রত্যাশিত, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। মিস্টার আশফাক চৌধুরী নিজে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। Meet my new head of cyber security, Mr. Jihan, the man who saved us all. বৃষ্টি দূর থেকে একটা ককটেল হাতে নিয়ে দৃশ্যটা দেখছে। সে দেখছে জিহান কতটা সাবলীলভাবে সবার সাথে কথা বলছে। বেশ কয়েকজন সুন্দরী মডেল এবং ব্যবসায়ীর মেয়েরাও তার সাথে রীতিমতো গায়ে পড়ে কথা বলার চেষ্টা করছে। একজন মডেল, শাইলা, তার হাতে শ্যাম্পেনের গ্লাস নিয়ে জিহানের দিকে এগিয়ে এলো। তার পোশাকে এবং চাহনিতে ছিল স্পষ্ট আমন্ত্রণ। এক্সকিউজ মি, আপনি তো মিস্টার জিহান, তাই না? দ্য জিনিয়াস। আমি শাইলা, আপনার বিশাল বড় একজন ফ্যান। ধন্যবাদ, কিন্তু আমি অত বড় কেউ নই। আপনি এত বিনয়ী কেন? পুরো দেশ আপনার কথা বলছে। আচ্ছা, আপনার মতো একজন ইন্টারেস্টিং মানুষের নিশ্চয় কোনো গার্লফ্রেন্ড নেই? সাইলা কথা বলার ছলে জিহানের খুব কাছে চলে এলো। তার হাতের স্পার্শটা নিচে ফেলে দিল, যাতে জিহান সেটা তুলে দেওয়ার সময় তাদের একটা শারীরিক নৈকট্য তৈরি হয়। জিহান পাঁচটা তুলে তার হাতে দিয়ে এক পা পিছিয়ে গেল। আমার জগৎটা এসবের চেয়ে অনেক আলাদা মিস শায়লা। আমি বরং আমার কোডিং নিয়েই থাকতে ভালোবাসি। এই দৃশ্য দেখে বৃষ্টি প্রথমবারের মতো এক অদ্ভুত তীব্র ঈর্ষা অনুভব করলো। তার বুকের ভেতরটা যেন জ্বলে গেল। সে নিজের অজান্তেই নন অ্যালকোহল ককটেল গ্লাসটা শক্ত করে ধরে ফেলল। বৃষ্টির সহকারী যারা বলে, ম্যাম আপনি ঠিক আছেন? আপনার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। বৃষ্টি নিজেকে সামলে নিয়ে বলে, আমি ঠিক আছি। এখানকার এসিটা মনে হয় একটু বেশি, আমার ঠান্ডা লাগছে। সে নিজে গিয়ে জিহানকে অভিনন্দন জানানোর সাহসটুকুও পেল না। পার্টির প্রায় শেষ দিকে সে যখন ওয়াশরুমের দিকে যাচ্ছে, তখন করিডোরে জিহানের সাথে তার দেখা হয়ে গেল। পার্টিটা উপভোগ করছেন ম্যাডাম? বৃষ্টি ইচ্ছে করে অন্যদিকে তাকিয়ে বলে, আমার কাছে এর চেয়েও ভালো কাজ আছে। তাছাড়া তোমার তো সঙ্গীর অভাব হচ্ছে না দেখছি। মডেল, অভিনেত্রী, বেশ উন্নতি হয়েছে। আপনি কি ঈর্ষান্বিত হচ্ছেন ম্যাডাম? বৃষ্টি চমকে তার দিকে তাকিয়ে বলে, কি ঈর্ষা? আমি তোমার মতো একটা ছেলের জন্য? ডোন্ট বি রেডিকিউলাস। তাহলে ভালো, কারণ ওই ঝলমলে পৃথিবীটা আমার জন্য নয়, ওটা একটা মুখোশ। আমার স্বপ্নটা অনেক বেশি সাধারণ। এই কথা বলে জিহান চলে গেল। বৃষ্টি তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মন বলছে ছেলেটা মিথ্যে বলছে না। পার্টি শেষ। বৃষ্টি যখন পার্কিং লটে তার ডিজের জন্য অপেক্ষা করছে,
তখন সে দেখল জিহান এক কোণে দাঁড়িয়ে তার পুরনো বাইক চড়ছে। এই দৃশ্যটা বৃষ্টিকে প্রচণ্ডভাবে নাড়া দিল। বৃষ্টি তার গাড়িটা জিহানের পাশে এনে থামালো। কাজ নামিয়ে সে যতটা সম্ভব তাচ্ছিল্যের ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করলো। লিফট লাগবে মিস্টার সেলিব্রিটি, নাকি মোটর সাইকেলে করেই শিখরে পৌঁছানোর পরিকল্পনা আছে? জিহান মোটর সাইকেলে উঠে বসলো। তারপর বৃষ্টির চোখের দিকে তাকিয়ে সেই পরিচিত শান্ত হাসিটা হাসলো। ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আমার শিখরে পৌঁছানোর রাস্তাটা আমি পায়ে হেঁটেই পার করতে চাই। কারণ উড়তে উড়তে যারা শিখরে পৌঁছায় তারা পড়ে গেলে মাটি খুঁজে পায় না। বাহ, ডায়লগ তো বেশ ভালোই শিখেছো। এখন তো তোমার পেছনে মেয়েরাও ঘুরছে। ভাগ্যিস তোমার মতো খ্যাতদের আমি পাত্তা দিই না। পাত্তা দিলে তো বিপদ হয়ে যেতে পারে ম্যাডাম। মানে? মানে আপনার মতো দামি পারফিউম ব্যবহার করা অহংকারী মেয়েদের থেকে আমি 100 হাত দূরে থাকতে চাই। আমার মায়ের দেওয়া আমের আচারের গন্ধই আমার বেশি পছন্দের। ওয়েল, গুড লাক উইথ ইওর আমের আচার। আশা করি এটা তোমাকে শীতের রাতে উষ্ণতা দেবে। এই বলে সে সজোরে গাড়িটা চালিয়ে বেরিয়ে গেল। জিহান শুধু তার চলে যাওয়া দেখলো, কিন্তু বৃষ্টি কয়েক মিটার দূরে গিয়ে গাড়িটা থামালো। সে রিয়ার ভিউ মিররের দেখলো জিহান তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। বৃষ্টির দামি গাড়িতে বসেও নিজেকে খুব একা এবং পরাজিত অনুভব হলো। সে বুঝতে পারলো এই ছেলের কাছে এমন কিছু একটা আছে যা টাকা বা ক্ষমতা দিয়ে কেনা যায় না। এক টানে সে আবার গাড়িটা ঘুরিয়ে জিহানের কাছে ফিরে এলো। সে আবার কাজ নামালো। এবার তার কণ্ঠে কোনো তাচ্ছিল্য নেই, আছে এক অদ্ভুত দ্বিধা। শোনো, তোমার ওই আমের আচার, ওটা কি খুব ঝাল? জিহান অবাক হয়ে তার দিকে তাকালো, তারপর হেসে ফেলল। মাঝে মাঝে ঝাল লাগে, আবার মাঝে মাঝে খুব মিষ্টি, অনেকটা আপনার মতো। এই অপ্রত্যাশিত তুরণের বৃষ্টি বুলস হেড। সে আর কিছু বলতে পারে না। আমার সাথে এক কাপ চা খাবেন? রাস্তার ধারের দোকানে। আমার পকেটে আজ স্যালারির প্রথম টাকাটা আছে। বৃষ্টি এক মুহূর্তে ভেবে বলল, আমি রাস্তার দোকানে চা খাই না। আমি জানতাম। এই বলে সে মোটর সাইকেলে কিক মারল, কিন্তু বৃষ্টি এবার তাকে যেতে দিল না। কিন্তু আজ খেতে পারি, শুধু এক কাপ। জিহান অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর তার মুখে ফুটে উঠল এক চাওড়া আন্তরিক হাসি, যে হাসিটা বৃষ্টি আগে কখনো দেখেনি। ঢাকার একটি রাস্তার ধারে সাধারণ চায়ের দোকানে রাত প্রায় 10:45। দোকানটা খুব সাধারণ, প্লাস্টিকের চেয়ার আর টিনের টেবিল, পাশে বড় রাস্তায় গাড়ি ছুটে চলার শব্দ। কিন্তু এই সমস্ত কোলাহলের মধ্যেও একটা অদ্ভুত শান্তি বিরাজ করছিল। বৃষ্টি তার জীবনের প্রথমবার এমন একটি জায়গায় বসেছে। সে কিছুটা অস্বস্তিকর ভাবে তার দামি পোশাকটা সামলানোর চেষ্টা করছে। জিহান দুটো মাটির ভাঁড়ে চা নিয়ে এলো। এক ভাঁড়ে সে বৃষ্টির দিকে এগিয়ে দিল। নিন ম্যাডাম, নেক্সাজন টেকের কফির চেয়ে ভালো না হলেও এর মধ্যে ভেজাল নেই। বৃষ্টি চায়ের ভাঁড়টা হাতে নিয়ে ইতস্তত করছে। এটা এটা কি পরিষ্কার? আপনার অফিসের কফির মতো ঝকঝকে হয়তো নয়, কিন্তু এখানকার মানুষের মনগুলোর মতোই পরিষ্কার। খেয়েই দেখুন। বৃষ্টি সাবধানে চায়ের ভাঁড়ে চুমুক দিল। গরম চায়ে তার ঠোঁট প্রায় পুড়েই যাচ্ছিল। ইস, মানে ঠোঁট পুড়ে গেছে। আস্তে আস্তে, আপনাদের সবকিছুতে তাড়াহুড়ো করে, কফি ফেলা থেকে শুরু করে চা খাওয়া পর্যন্ত। এক্সকিউজ মি। কিছু মনে করবেন না, কিন্তু আপনাকে যখন প্রথমবার ইন্টারভিউ রুমে দেখেছিলাম তখন ভেবেছিলাম আপনি একটা রোবট, শুধু কাজ বোঝেন আর অর্ডার দেন। কিন্তু এখন দেখছি রোবটেরও ঠোঁট পড়তে পারে। এই কথায় বৃষ্টি আর রাগ ধরে রাখতে পারল না। সে হেসে ফেলল। তার হাসিটা ছিল খুবই নিষ্পাপ, খলখলিয়ে ওঠা ঝর্ণার শব্দের মতো। জিহান মুগ্ধ হয়ে তার হাসির দিকে তাকিয়ে রইল। বাহ, আপনি তো হাসতেও পারেন। আমি তো ভেবেছিলাম হাসার জন্য আপনার বাবার অনুমতি নিতে হয়। বৃষ্টি হাসি থামিয়ে কিন্তু মুখে এখনো হাসির রেশ রেখে বলে, তুমি খুব বিরক্তিকর জানো। জানি, আমার মাও তাই বলেন। তারা দুজনেই কিছুক্ষণ চুপচাপ চা খেতে লাগলো। আচ্ছা জিহান, তোমার তোমার কি খারাপ লাগে না যখন অফিসের সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করে?
তোমার পোশাক, তোমার কথা বলার ধরন নিয়ে। খারাপ তো লাগেই ম্যাডাম, আমিও তো মানুষ। কিন্তু আমার মা বলেন, মানুষ যখন তোমার কাজ দিয়ে তোমাকে হারাতে পারে না, তখন তারা তোমার চরিত্র বা অতীত নিয়ে কথা বলে। তাই আমি ওসব গায়ে মাখি না। আমার লক্ষ্যটা আকাশের মতো পরিষ্কার। জিহান এই কথায় একটা গভীর দর্শন ছিল, যা বৃষ্টিকে স্পর্শ করলো। সে বুঝতে পারলো এই ছেলের ভেতরের শক্তিটা কতটা প্রবল। কিন্তু আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে। কি? আপনি এত অহংকারী কেন? মানে আপনি তো দেখতে মাশাআল্লাহ সুন্দরী, শিক্ষিত, বাবার অনেক টাকা, সবকিছু তো আছে, তাহলে এত রাগ, এত মেজাজ কেন? বৃষ্টি এই সরাসরি প্রশ্নে অপ্রস্তুত হয়ে গেল। সে চায়ের ভাঁড়ের দিকে তাকিয়ে রইল। জানি না, হয়তো হয়তো আমি একা। এই শহরে সবাই আমার পদ বা আমার বাবার টাকাকে ভালোবাসে, আমাকে কেউ ভালোবাসে না। তাই আমি একটা দেওয়াল তুলে রেখেছি, যাতে কেউ আমাকে আঘাত করতে না পারে। এই প্রথম বৃষ্টি তার ভেতরের নরম অংশটা প্রকাশ করলো। জিহান তার দিকে তাকিয়ে রইল। দেয়ালটা কিন্তু খুব সুন্দর, ঠিক চীনের প্রাচীরের মতো। কিন্তু মাঝে মাঝে সেই দেয়ালেও তো দরজা রাখতে হয়, তাই না? যাতে সঠিক মানুষটা ভেতরে প্রবেশ করতে পারে। বৃষ্টি কোনো উত্তর দিল না, সে শুধু মৃদু হাসলো। জানেন ম্যাডাম, আপনার হাসিটা খুব সুন্দর। বৃষ্টি লজ্জায় মুখ লাল করে বলে, চুপ করো তো। সত্যি বলছি, যখন আপনি হাসেন তখন মনে হয় যে যেন আমার ডিজাইন করা সবচেয়ে জটিল কোডটাও এর চেয়ে সহজ। আপনার হাসির কোনো বাগ নেই, একদম পারফেক্ট। এই অদ্ভুত কিন্তু মিষ্টি প্রশংসায় বৃষ্টি আর হাসি ধরে রাখতে পারল না। সে আবার খলখল করে হেসে উঠল। জিহানও তার সাথে হাসতে লাগলো। রাস্তার ধারে সেই সাধারণ চায়ের দোকানে দুটো ভিন্ন পৃথিবী, দুজন মানুষ। তাদের সমস্ত পার্থক্য ভুলে গিয়ে এক নির্মল হাসিতে এক হয়ে গেল। বৃষ্টি আবিষ্কার করলো, টাকায় কেনা কফির চেয়ে মাটির ভাঁড়ের চায়ের স্বাদ অনেক বেশি মধুর হতে পারে। আর জিহান আবিষ্কার করলো, তার আকাশের মতো বিশাল স্বপ্নের পাশে এই ছোট্ট মিষ্টি হাসিটার জন্য একটু জায়গা রাখা যায়। এভাবেই এক বছর, মাত্র 365 দিনে আমার পৃথিবীটা ওলট পালট হয়ে গিয়েছিল। বগুড়ার সেই কাদামাখা উঠান থেকে ঢাকার সবচেয়ে উঁচু বিল্ডিং এর ফ্ল্যাট, দূরত্বটা শুধু ভৌগোলিক ছিল না, ছিল আমার অস্তিত্বের। আমি এখন নেক্সোজেন টেকের সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান। আমার অধীনে একদল ইঞ্জিনিয়ার কাজ করে। আমার স্যালারি এখন 6 অঙ্কের। কিন্তু এত কিছুর পরেও আমি কি সুখী ছিলাম? খ্যাতির আলোয় আমার চারপাশটা ঝলমল করতো, কিন্তু আমার ভেতরটা ছিল আগের মতোই একা। আর সেই একাকিত্বের জগতে মাঝে মাঝে উকি দিয়ে যেত একজোড়া অহংকারী কিন্তু মায়াবী চোখ। বৃষ্টি। আমাদের সম্পর্কটা ছিল একটা অমীমাংসিত কোডের মতো, জটিল কিন্তু আকর্ষণীয়। আমার জানা ছিল না এসবের মাঝেও আমার জন্য কালো মেঘ অপেক্ষা করছে। মানুষ যখন ভালো কিছু করতে যায়, ঠিক তখনই তার সামনে আসে সেই ভয়ঙ্কর দিনগুলো। আমি কি পারবো সেই প্রতারণা থেকে বের হতে? দর্শক, আপনারাই কমেন্ট করে জানান, যদি আমি সব ষড়যন্ত্র থেকে বের হতে পারি, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। রাত প্রায় 10টা। জিহানের বিশাল অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পুরো ঢাকা শহর দেখা যায়। ওখানে বসেই সে ওই কথাগুলো ভাবছিল। ঘরের ভেতরে মিনি মাল্টি স্টিক ইন্টেরিয়র, অত্যাধুনিক গ্যাজেট আর একপাশে একটি শক্তিশালী কম্পিউটার সেটআপ। জিহান তার কম্পিউটারে কাজ করছিল। গত 1 বছরে সে প্রহরীকে আরও উন্নত করেছে। তার দরজায় কলিং বেল বেজে উঠল। জিহান কিছুটা অবাক হলো। এত রাতে কে আসতে পারে? সে দরজা খুলতে দেখলো একজন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। জিহান স্যার, আপনার জন্য একটা পার্সেল। জিহান পার্সেলটা সই করে নিল। সে দেখলো প্রেরকের জায়গায় নাম লেখা, একজন শুভাকাঙ্ক্ষী। সে পার্সেলটা খুলতেই দেখলো ভেতরে একটি দামি কফি মেকার আর সাথে একটা নোটে লেখা, রাস্তার ধারে চা হয়তো ভালো, কিন্তু আমার কোম্পানির হেড অফ ডিপার্টমেন্টের জন্য পৃথিবীর সেরা কফিটা রাখবো। বি।
জিহান নোটটা পড়ে হাসলো। বৃষ্টি, এটা বৃষ্টি পাঠিয়েছে। গত 1 বছরে তাদের সম্পর্কটা একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে। অফিসে তারা কঠোর পেশাদার, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি এমন ছোট ছোট কাজ করে যা তাদের মধ্যকার বরফটাকে গলিয়ে দেওয়ার চেষ্টা করে। পরদিন সকালে ঝান্সি কফি মেকার দিয়ে বানানো কফি একটা ফ্ল্যাক্সে করে অফিসে নিয়ে গেল। সে সরাসরি বৃষ্টির কেবিনে নক করলো। কামিং। জিয়ান ভেতরে প্রবেশ করলো। গুড মর্নিং ম্যাম। বৃষ্টি ফাইল থেকে মুখ না তুলেই বলে, গুড মর্নিং। কোনো জরুরি কাজ? জি, একটা জরুরি পার্সেল ডেলিভারি করার ছিল। এই কথা বলে সে ফ্লাক্স থেকে 1 কাপ কফি ঢেলে বৃষ্টির সামনে রাখলো। আপনার ঠিকানা, শুভাকাঙ্ক্ষার রিটার্ন গিফট। আশা করি এটা আপনার আরমানি ড্রেসে পড়বে না। বৃষ্টি কফির কাপের দিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। থ্যাঙ্কস, কিন্তু আমার মনে হচ্ছে তোমার এখন এসবের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে ভাবা উচিত। যেমন? যেমন তোমার ব্যক্তিগত জীবন। পুরো ইন্ডাস্ট্রি তোমাকে নিয়ে কথা বলছে। বাংলাদেশের মোস্ট এলিজিবল ব্যাচেলার। কোনো ভালো মেয়ে খুঁজে বিয়ে করছো না কেন? জিহান বৃষ্টির চোখের দিকে তাকিয়ে বলে, ভালো মেয়ে খুঁজে পাওয়া তো কঠিন ম্যাডাম। আজকালকার মেয়েরা বড্ড বেশি অহংকারী, মেজাজি আর সুন্দর। এতটাই সুন্দর যে তাদের থেকে চোখ ফেরানো যায় না। এই কথায় বৃষ্টি অপ্রস্তুত হয়ে গেল। সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, যাই হোক, আজ সন্ধ্যায় টেক ইনভেস্টর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তোমার একটা স্পিচ আছে, ভুলে যেও না। ভুলবো না। আপনি যাচ্ছেন তো? অবশ্যই, দেখতে তো হবেই। আমার কোম্পানির খ্যাত ছেলেটা মঞ্চে উঠে কি বলে। তাদের এই খুনসুটির মাঝেই পর্দার আড়ালে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র দানা বাঁধছিল। তার সিনিয়র রাশেদ, যে কিনা এখনও জিহানের সাফল্যকে মেনে নিতে পারেনি। জিহানের জায়গায় তার থাকার কথা ছিল। সে প্রতিযোগী কোম্পানির সিও জামান চৌধুরীর সাথে হাত মিলিয়েছেন একটি অন্ধকার রেস্টুরেন্টে একই সময়ে। স্যার, ছেলেটা খুব চালাক। একে টেকনিক্যালি হারানো যাবে না। ওকে শেষ করতে হবে, ওর চরিত্রকে শেষ করতে হবে। আর সেই ব্যবস্থা আমি করে রেখেছি। মীরা জানে তার কাজটা কি। সেই বিকেলে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঠিক আগে নীরা নামের এক সুন্দরী মডেল, যাকে জামান চৌধুরী পাঠিয়েছে, সে জিহানের সাথে তার অ্যাপয়েন্টমেন্টে দেখা করতে আসে। জিহান, আমি আপনার অনেক বড় ফ্যান। আমি শুধু একটা অটোগ্রাফের জন্য এসেছিলাম। জিহান তার সরল বিশ্বাসে তাকে ভেতরে আসতে দেয়। নীরা কথা বলার ছলে তার কম্পিউটারের কাছে যায় এবং সুযোগ বুঝে একটি পেনড্রাইভ লাগিয়ে দেয়, যাতে ছিল একটি শক্তিশালী ভাইরাস। আচ্ছা জিহান, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? সময় কোথায় মিস নীরা? আমার জগৎটা তো শুধু কোডিং নিয়েই। আপনার মতো একজন হ্যান্ডসাম সাকসেসফুল ছেলের গার্লফ্রেন্ড নেই? এটা তো বিশ্বাসই হয় না। নীরা চলে যাওয়ার পরই জিহান আর কিছু সন্দেহ করে না। সে তার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য তৈরি হতে থাকে। সে জানে না তার জীবনের সবচেয়ে বড় ঝড়টা তার দিকে এগিয়ে আসছে। হোটেলের বলরুম। সন্ধ্যায় বলরুম তখন দেশের টেক ইন্ডাস্ট্রির সব উজ্জ্বল নক্ষত্রে ভরা। ক্যামেরার ফ্ল্যাশ, সাংবাদিকদের ভিড় আর করতালির শব্দে পরিবেশ মুখর। জিহান একটি সাধারণ কিন্তু রুচিশীল স্যুটে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। তার হার্টবিট কিছুটা দ্রুত, কিন্তু মুখে আত্মবিশ্বাসের ছাপ। দর্শক আসনে প্রথম সারিতে বসে আছে বৃষ্টি এবং মিস্টার আশফাক চৌধুরী। এবং এখন আমরা মঞ্চে ডেকে নিচ্ছি এই বছরের সেরা টেক ইনোভেটর ডিজিটাল বাংলাদেশের নতুন সেনসেশন মিস্টার জিহান আহমেদকে। তুমুল করতালির মধ্যে জিহান মঞ্চে উঠল। সে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য পুরো হলরুমের দিকে তাকালো। তার চোখ দুটো খুঁজে নিল বৃষ্টিকে। বৃষ্টি তার দিকে তাকিয়ে মৃদু হাসলো। চোখে ছিল উৎসাহের ছোঁয়া। ধন্যবাদ। আজ থেকে 1 বছর আগে আমি যখন ঢাকায় এসেছিলাম, তখন আমার কাছে ছিল শুধু একটা স্বপ্ন আর একটা পুরনো ল্যাপটপ। সবাই আমাকে বলতো আমার স্বপ্নগুলো আকাশ কুসুম, কিন্তু আমি বিশ্বাস করতাম প্রযুক্তি কোনো আকাশ কুসুম কল্পনা নয়। প্রযুক্তি হলো সেই সিঁড়ি যা দিয়ে মাটি থেকে আকাশে পৌঁছানো যায়। প্রহরী শুধু একটা সফটওয়্যার নয়,
এটা আমার সেই বিশ্বাসের প্রতীক। জিহান যখন তার অনুপ্রেরণামূলক বক্তব্য দিচ্ছিল তখন হলের বাইরে রাশেদ এবং জামান চৌধুরীর ষড়যন্ত্র চূড়ান্ত রূপ নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তারা ইন্টারনেটে জিহানের বিরুদ্ধে বানানো ছবি এবং চুরি করার সোর্স কোড ফাঁস করে দেয়। জিহানের স্পিচ শেষ হওয়ার সাথে সাথেই হলের ভেতরে সাংবাদিকদের ফোনগুলো একসাথে বেজে উঠল। সবার মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হলো। জিহান অবাক হয়ে দেখল সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। মিস্টার আশফাক চৌধুরীর ফোনে একটি মেসেজ এলো। তিনি মেসেজটা পড়েই ফ্যাকাশে হয়ে গেলেন। মিস্টার জিহান, ইন্টারনেটে আপনার যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে সে ব্যাপারে আপনি কি বলবেন? এটা কি সত্যি যে আপনি একজন মডেলের কাছে আপনার কোম্পানির গোপন সোর্স কোড ফাঁস করে দিয়েছেন? জিহান কিছুই বুঝতে পারল না। সে হতবাক হয়ে বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি তার ফোনে ব্রেকিং নিউজটা দেখে স্তব্ধ হয়ে গেছে। তার মুখটা ভয়ে, অবিশ্বাসে সাদা। মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশটা বদলে গেল। প্রশংসার করতালে রূপান্তরিত হলো সন্দেহের গুঞ্জনে। খ্যাতির শিখর থেকে পতনের শুরুটা হলো সবার চোখের সামনে। হাজারো ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানির মধ্যে পরদিন নেক্সট জেন টেক এর বোর্ডরুম রাতারাতি ইন্টারনেট দুনিয়ায় ঝড় উঠে গেছে। জিহানের সাথে নারীর কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি, যা ছিল সম্পূর্ণ এডিট করা, এবং প্রহরী সোর্স কোডের একটি অংশ ফাঁস হয়ে গেছে। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে জিহানকে নিয়ে তীব্র সমালোচনা চলছে। নেক্সট জেন টেকের বোর্ডরুমে জরুরি মিটিং বসেছে। বোর্ডের সদস্যরা সবাই ক্ষুব্ধ। একজন বোর্ড মেম্বার বলে, এটা অবিশ্বাস্য। আমাদের কোম্পানির সবচেয়ে মূল্যবান সম্পদ প্রহরীর কোড একজন জুনিয়র মডেলের কাছে ফাঁস হয়ে গেল। আর জিহান, আমরা তোকে হিরো বানিয়েছিলাম, আর তার এই প্রতিদান দিলি? রাশেদও সুযোগ বুঝে বলে, স্যার, আমি প্রথম থেকে বলেছিলাম এই ছেলের উপর ভরসা করাটা ঠিক হবে না। যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই তাকে এত বড় দায়িত্ব দেওয়াটা ভুল ছিল। সিও আশফাক চৌধুরী চুপ করে আছেন। তিনি জিহানকে বিশ্বাস করতে চান, কিন্তু প্রমাণ তার বিরুদ্ধে। আশফাক চৌধুরী বৃষ্টির দিকে তাকিয়ে বললেন, বৃষ্টি, তুমি এইচআর হেড, হোয়াট ডু ইউ থিঙ্ক? বাবা, গত রাতে যা হয়েছে সেটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। ছবিগুলো এডিট করা আর সোর্স কোড ফাঁস হওয়ার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। আমাদের উচিত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে না আসা। কিসের তদন্ত? সবকিছু তো জলের মতন পরিষ্কার। এই ছেলে তোর গার্লফ্রেন্ডের জন্য কোম্পানির সম্মান বিক্রি করে দিয়েছে, তাকে এখনই বরখাস্ত করা উচিত। তীব্র চাপের মুখে আশফাক সাহেবের একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মিস্টার জিহানকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে। তাকে কোম্পানির কোনো সম্পত্তিতে প্রবেশ করতে দেওয়া হবে না। এই খবরটা যখন জিহানের কাছে পৌঁছালো, সে তার অ্যাপয়েন্টমেন্টে বসেছিল। তার মনে হলো আকাশটা যেন তার মাথার উপর ভেঙে পড়েছে। যে শিখরে পৌঁছতে তার 1 বছর লেগেছিল, সেখান থেকে পড়তে তার 1 রাতও লাগলো না। সে বিধ্বস্ত হয়ে সোফায় বসে পড়ল। এই প্রথম বৃষ্টি তার জন্য জেনুইনলি কষ্ট অনুভব করলো। তার মনে হলো এই ষড়যন্ত্র শুধু জিহানের বিরুদ্ধে নয়, তার বিশ্বাসের বিরুদ্ধেও। একটি নির্জন পার্ক, লেকের ধার, রাত, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লেকের ধারে একটা বেঞ্চে একা বসে আছে জিহান। তার চারিপাশের পৃথিবীটা যেন থমকে গেছে। সে তার ফোনটা বন্ধ করে রেখেছে। সে জানে না তার ভবিষ্যৎ কি। হঠাৎ তার মাথার উপর একটা ছাতা এসে দাঁড়ালো। জিহান মুখ তুলে দেখলো বৃষ্টি দাঁড়িয়ে আছে। তার চুলগুলো বৃষ্টিতে সামান্য ভিজে গেছে। ম্যাডাম, আপনি এখানে কিভাবে? তোমাকে খুঁজে পাওয়াটা তোমার ডিজাইন করা কোড ভাঙার চেয়েও কঠিন জানো। পুরো ঢাকা শহর খুঁজে আমি এখানে এসেছি। কেন এসেছেন? আমি একজন প্রতারক, একজন বিশ্বাসঘাতক। আমার সাথে কথা বললে আপনার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। আমার রেপুটেশনের কথা ভাবার জন্য তোমাকে হেড অফ ডিপার্টমেন্টে বানানো হয়নি। সে জিহানের পাশে বসল। আমি জানি না কেন জিহান,
আমার মস্তিষ্ক বলছে তুমি দোষী, সব প্রমাণ তোমার বিরুদ্ধে। কিন্তু কিন্তু আমার মন বলছে তুমি নির্দোষ। তোমার চোখ দুটো মিথ্যে বলতে পারে না। এই অপ্রত্যাশিত বিশ্বাসে জিহানের চোখে দুটো জল ভরে এলো। এই কঠিন সময়ে যখন সবাই তাকে ছেড়ে চলে গেছে, তখন সেই মেয়েটি তার পাশে এসে দাঁড়িয়েছে, যে তাকে সবচেয়ে বেশি ঘৃণা করত। আপনি আপনি আমাকে বিশ্বাস করেন? আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু তার জন্য তোমাকে লড়তে হবে। এভাবে পালিয়ে থাকলে হবে না। তুমি যদি সত্যি হও তাহলে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব? আমার সব পথ বন্ধ। আমার কম্পিউটার, আমার অফিস, সবকিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তোমার কাছ থেকে তোমার মেধাটা কেউ কেড়ে নিতে পারেনি জিহান। সে তার হাত ব্যাগ থেকে একটি ল্যাপটপ বের করলো। এটা আমার পার্সোনাল ল্যাপটপ, হাই কনফিগারেন্স। আর এটা? সে একটি ক্রেডিট কার্ড বের করলো। এটা আমার ব্যক্তিগত ক্রেডিট কার্ড, কোনো লিমিট নেই। তোমার যা যা লাগবে তুমি ব্যবহার করতে পারো, কিন্তু আমাকে কথা দাও তুমি আসল ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করবে। শুধু তোমার জন্য নয়, আমার জন্য। কারণ কারণ আমি একজন নির্দোষ মানুষকে পুরো বুঝতে চাই না। জিহান আবেগাপ্লুত হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। সে ল্যাপটপ বা ক্রেডিট কার্ড নিল না, সে শুধু আলতো করে বৃষ্টির হাতটা ধরলো। ধন্যবাদ বৃষ্টি। এই প্রথম সে তাকে ম্যাডাম না বলে বৃষ্টি বলে ডাকলো। তাদের মধ্যে আর কোনো কথা হলো না। পরের দিন সকালবেলা জিহান আর বৃষ্টি একসাথে তদন্ত শুরু করলো। তাদের সদর দপ্তর হলো জিহানের এক পুরনো বিশ্বস্ত বন্ধুর ছোট টেক শপ, যা এলিফ্যান্ট রোডের এক গলির ভেতরে। জিহানের বন্ধু রাসেল বলে, ভাই তুই চিন্তা করিস না, ওর জন্য আমি জান লাগাইয়া দিম। কিন্তু ভাবি, মানে ম্যাডাম, উনি কি এই গরমে থাকতে পারবেন? ওনার জন্য তো এসি লাগবে। বৃষ্টি একটি টুলে বসে বলে, আমার জন্য চিন্তা করতে হবে না রাসেল, তোমরা তোমাদের কাজ করো। জিহান তার হ্যাকিং দক্ষতা নিয়ে নীরার ডিজিটাল ফুটপ্রিন্ট ট্যাগ করতে শুরু করলো, আর বৃষ্টি তার কর্পোরেট জগতের জ্ঞান ব্যবহার করে কোম্পানির অভ্যন্তরীণ ইমেলগুলোকে বিশ্লেষণ করতে শুরু করলো, যেগুলো সে গোপনে কপি করে রেখেছিল। কাজের ফাঁকে তাদের মধ্যে খুনসুটি লেগেই ছিল। কি ব্যাপার ম্যাডাম, আপনার তো দেখি গোয়েন্দা হওয়ার শখও আছে। শার্লক হোমস নাকি জেমস বন্ড? চুপ করো তো, আমি শুধু তোমাকে সাহায্য করছি, কারণ তুমি একা একটা গাধাও সামলাতে পারো না। তা ঠিক, তবে গাধাটা যদি আপনার মতো সুন্দরী হয় তাহলে সামলাতে আমার কোনো আপত্তি নেই। এই কথায় বৃষ্টি তাকে ফাইল দিয়ে মাথায় একটা হালকা বাড়ি মারল। দুপুরে রাসেল তাদের জন্য বিরিয়ানি নিয়ে এলো। ভাবি, আপনার জন্য স্পেশাল হাসির বিরিয়ানি। আমি তোমার ভাবি নই। আরে ও তোমাকে আদর করে ডাকছে। এই দেখো না, এখানকার বিরিয়ানি পুরো ঢাকা শহরে বিখ্যাত। আমি এসব রাস্তার খাবার খাই না, খুব আনহাইজেনিক। ও তাই? তাহলে সেদিন রাতে রাস্তার ধারের চাটা কোন হাইজেনিক ফ্যাক্টরিতে বানানো হয়েছিল ম্যাডাম? এই কথায় রাসেল হেসে ফেলল, আর বৃষ্টি লজ্জায় লাল হয়ে গেল। কিন্তু সে দেখলো জিহান তার জন্য একটি প্লেটে বিরিয়ানি বেড়ে রেখেছে। সে অনিচ্ছা সত্ত্বেও খেতে শুরু করলো এবং অবাক হয়ে দেখলো খাবারটা সত্যি খুব মজার। তদন্ত করতে করতে তারা জানতে পারলো মীরা নামের মডেলটি জামান চৌধুরীর প্রতিযোগী, কোম্পানির একজন কর্মচারী, আর তাকে হায়ার করেছে রাশেদ। আমি জানতাম ওই রাশেদ লোকটাকে আমার প্রথম থেকে সন্দেহ হতো। আমাকে ওর মুখোমুখি হতে হবে। না বৃষ্টি, এটা খুব ঝুঁকিপূর্ণ। তুমি আমাকে আদেশ দিও না জিহান, আমি জানি আমি কি করছি। এভাবেই তদন্ত চলতে থাকে। বৃষ্টি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাশেদকে অনুসরণ করে এবং তাকে জামান চৌধুরীর সাথে একটি আন্ডারগ্রাউন্ড ক্যাফেতে দেখা করতে দেখে ফেলে। সে গোপনে তাদের কথোপকথন রেকর্ড করে, যেখানে তারা তাদের বিপরীত পরিকল্পনা কথা বলছিল। প্রহরীর চুরি করা কোড দিয়ে একটি নকল প্রোডাক্ট লঞ্চ করা, প্রমাণ সংগ্রহ করে ফেরার পথে তাদের উপর হামলা হয়। জিহান সাহসিকতার সাথে লড়াই করে বৃষ্টিকে বাঁচায়।
এই বিপর্যস্কুল যাত্রায় তারা বুঝতে পারে তারা একে অপরের জন্য কতটা ভাবে। যেদিন থেকে বৃষ্টি আমার পাশে এসে দাঁড়িয়েছিল সেদিন থেকে আমার লড়াইটা আর শুধু আমার একার ছিল না, ওটা আমাদের লড়াই হয়ে গিয়েছিল। ওর বিশ্বাস আমার ভেঙে যাওয়া আত্মবিশ্বাসকে আবার জোড়া লাগিয়েছিল। আমরা দুজন মিলে নেমে পড়েছিলাম এক ভয়ঙ্কর সত্যের সন্ধানে। আমরা জানতাম পথটা কাঁটায় ভরা, কিন্তু আমরা এটাও জানতাম এই পথে আমরা আর একা নই। এখন কথা হলো, আমরা কি পারবো এই লড়াইয়ে জয়ী হতে? দেখা যাক আমার ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায়। দর্শক, আপনারা আমার জন্য দোয়া করেন যেন লড়াইটা জিতে যায়। আর ভিডিওতে এখনো লাইক করে না থাকলে ফটাফট লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সন্ধ্যা নেমেছে। পুরান ঢাকার একটি রুফটপ রেস্টুরেন্টে আচ্ছা আলোয় বসে আছে রাশেদ এবং জামান চৌধুরী। তাদের টেবিলে দামি খাবার আর হুইস্কির গ্লাস। তাহলে রাশেদ সাহেব বিল না, ওরই চুরি করা কোড দিয়ে আমরা যে নতুন সিকিউরিটি সিস্টেম কেরালা লঞ্চ করছি তার লাভের 50% আপনার। অবশ্যই স্যার, জিহান ছেলেটাকে আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম, আর আমি ওকে আবার রাস্তায় নামিয়ে দিয়েছি। ও এখন পুরোপুরি শেষ। ওর মতন ছেলেদের উঠতে শেখার আগেই ডানা ছাটিয়ে দিতে হয়। আর ওই মেয়েটা সিওর মেয়ে বৃষ্টি, ও তো ছেলেটার পকন ছিল। ও একটা আবেগী বোকা মেয়ে স্যার। দুদিন পর জিহানকে ভুলে যাবে। তাছাড়া ওর বাবার কোম্পানি শেয়ারে যেভাবে পড়ছে তাতে ওর নিজেদেরই হুঁশ থাকবে না। তারা জানে না পাশেরই একটি টেবিলের অন্ধকারে বোরকা পরা একটি মেয়ে নীরবে তাদের সব কথা রেকর্ড করছে। মেয়েটি বৃষ্টি। সে তার ফোনের রেকর্ডিং বন্ধ করে সাবধানে উঠে দাঁড়ালো। তার কাজ শেষ। সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গলিতে নামতেই দুটো লোক তার পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছেন ম্যাডাম, এত তাড়া কিসের? বৃষ্টি বুঝতে পারল সে ধরা পড়ে গেছে। সে দৌড়ানোর চেষ্টা করতেই লোক দুটো তাকে ধরে ফেললো। বৃষ্টি চিৎকার করে, ছাড়ুন আমাকে, বাঁচাও। ঠিক সেই মুহূর্তেই গলির অন্য প্রান্ত থেকে একটা মোটর বাইক ঝড়ের বেগে ছুটে এলো। বাইকের উপর হেলমেট পরা জিহান। সে আগেই বৃষ্টির ফোনে ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। জিহান বাইক থেকে লাফিয়ে নেমেই লোক দুটোর উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর লড়াই। কয়েক মিনিটের মধ্যেই লোক দুটো মাটিতে পড়ে কাতরাচ্ছে। জিহান দ্রুত বৃষ্টির হাত ধরে তাকে বাইকে বসালো। তাড়াতাড়ি, পুলিশ আসার আগেই আমাদের এখান থেকে যেতে হবে। তারা বাইক চালিয়ে সেই অন্ধকার গলি থেকে বেরিয়ে এলো। ঢাকার রাস্তায় রাত, বাইক চলছে। বৃষ্টি ভেজা চুল থেকে দল গড়িয়ে জিহানের পিঠে পড়ছে। বৃষ্টি তখনও জিহানকে শক্ত করে ধরে আছে, তার মুখটা জিহানের পিঠে লোকানো। জিহান বাইক চালাতে চালাতে কিছুটা চিৎকার করে। আপনি ঠিক আছেন তো? লাগেনি তো কোথাও? আমি ঠিক আছি, কিন্তু তুমি, তোমার হাতে মনে হয় লেগেছে। লোকটা যখন ছুরি বের করছিল। ও কিছু না, এর চেয়ে বড় আঘাত তো আমি রোজই সহ্য করি। এই কথায় একটা চাপা কষ্ট ছিল যা বৃষ্টির বুকটা ছুঁয়ে গেল। সে আর কিছু না বলে শুধু তার মাথাটা জিহানের পিঠে রাখলো। প্রায় ফিসফিস করেই বলে, ধন্যবাদ জিহান। ধন্যবাদ কেন? এটা তো আমার দায়িত্ব ছিল। না, এটা তোমার দায়িত্ব ছিল না, এটা আমার লড়াই ছিল। আমি তোমাকে এর মধ্যে টেনে এনেছি। আপনি আমাকে টেনে আনেননি বৃষ্টি, আমরা একে অপরকে টেনে এনেছি। হয়তো এটাই হওয়ার ছিল। মোহাম্মদপুর, গভীর রাত। এটা জিহানের বন্ধু রাসেলের একটি পুরনো ফ্ল্যাট। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামলো। জিহান ফার্স্ট এড বক্সটা এনে বৃষ্টির সামনে রাখলো। আপনার কনিটা দেখি লড়াইয়ের সময় ছুটে গেছিল। বৃষ্টি তার কনুইটা এগিয়ে দিল। জিহান খুব সাবধানে এবং আলতো করে তুলা দিয়ে জায়গাটা পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছে। তার মনোযোগ এবং যত্ন দেখে বৃষ্টি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। ইস, লাগছে। সরি, একটু তো লাগবেই। সে আবারও আলতো করে ঔষধ লাগাতে শুরু করলো। জিহানের হাতের দিকে তাকিয়ে বলে, এবার তোমার হাতটা দেখাও, আমি জানি তোমারও লেগেছে। জিহান তার হাতটা লুকানোর চেষ্টা করলো। আরে ও কিছু না। দেখাও বলছি জিহান। জিহান তার হাতটা এগিয়ে দিল। বৃষ্টি দেখলো তার হাতের এক জায়গায় বেশ খানিকটা কেটে গেছে।
সে ফার্স্ট এড বক্সটা নিজের দিকে টেনে নিল এবং এবার সে জিহানের হাতে ওষুধ লাগিয়ে দিতে শুরু করলো। এত সাহস আপনার হয় কি করে? একা একা ওখানে যাওয়ার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করোনি? তোমাকে জানালে তুমি আমাকে যেতে দিতে না। প্রমাণটা জোগাড় করা খুব জরুরি ছিল। প্রমাণের চেয়ে আপনার জীবনটা বেশি জরুরি বৃষ্টি। যদি আজ আমার পৌঁছতে 1 মিনিট দেরি হতো। কথাটা শেষ করতে পারল না জিহান, তার গলাটা ধরে এলো। বৃষ্টি দেখলো ছেলেটার চোখে মুখে তীব্র উদ্বেগ আর ভয়। বৃষ্টি আলতো করে জিহানের হাতটা ধরে বলে, আমার কিছু হয়নি জিহান, কারণ আমি জানতাম তুমি আসবে। এই গভীর বিশ্বাসী কথাটাই জিহানকে চমকে উঠল। সে বৃষ্টির চোখের দিকে তাকালো। আমার খুব ভয় করছে জিহান। ভয় আমিও পাই বৃষ্টি। যখন বগুড়ায় ছিলাম তখন খুব ভয় পেতাম। আমি তো কোনোদিন আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না। আর এখন সে উঠে এসে বৃষ্টির পাশে দাঁড়ালো। এখন ভয় পাই আমি তোমাকে হারিয়ে ফেলবো ভেবে। এই সরাসরি স্বীকারোক্তিতে বৃষ্টি কেঁপে উঠল। সে জিহানের চোখের দিকে তাকালো। আমি ভেবেছিলাম আমি খুব শক্তিশালী, কিন্তু আজ আমি বুঝতে পারছি আমি কতটা একা। তুমি একা নও। আমি জানি, কারণ তুমি এখন আছো। সে তার হাতটা বাড়িয়ে জিহানের গাল স্পর্শ করলো। আমি আমি দুঃখিত জিহান, আমি তোমাকে যে অপমান করেছি। জিহান বৃষ্টির ঠোঁটের উপর আঙুল রেখে বলে, অতীতকে ভুলে যাও, এখন শুধু বর্তমান। কিন্তু কেন করছো এসব আমার জন্য? আমি তো তোমাকে শুধু কষ্টই দিয়েছি। জানি না, হয়তো কিছু প্রশ্নের উত্তর হয় না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? বলো। তোমার কি মনে হয় না আমাদের এই দেখা হওয়াটা, এই একসাথে লড়াই করাটা কোনো সাধারণ ঘটনা নয়? বৃষ্টি কোনো উত্তর দিল না। সে শুধু জিহানের চোখের দিকে তাকিয়ে রইল। আমার তো মাঝে মাঝে মনে হয় আমার জীবনের সবচেয়ে জটিল কোডটা তুমি, যাকে আমি এখনো পুরোপুরি ডিক্রিপ্ট করতে পারিনি, কিন্তু করতে চাই সারা জীবন ধরে। এই কাব্যিক কিন্তু গম্ভীর স্বীকারোক্তি বৃষ্টির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমার আর কোনো দেওয়ালের প্রয়োজন নেই জিহান, আমি খুব ক্লান্ত। এই কথা বলে সে নিজেই জিহানকে জড়িয়ে ধরল। জিহানও তাকে পরম আদরে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করল। বাইরের বৃষ্টির শব্দের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল তাদের নিঃশ্বাসের শব্দ। জিহান বৃষ্টির ঠোঁট নিজের দখলে করে নেয়। এটা ছিল তাদের প্রথম চুম্বন, গভীর। জিহানের অস্থায়ী কন্ট্রোল রুম। সেই টেকস অফ। পরদিন সকাল হয়েছে। রাতের আবেগঘন মুহূর্তের পর তারা এখন আবার তাদের মিশনে ফিরেছে। জিহানের বন্ধু রাসেল তাদের জন্য চা আর সিঙ্গারা নিয়ে এসেছে। ভাই, তোরা তো দেখি এক রাতেই ইন্ডিয়া পাকিস্তান বর্ডার ক্রস কইরা ফেলছস। দেখ, ভালো হয়েছে। এখন কাজের কথায় আসি। জামান চৌধুরীর কোম্পানি ফিউচার সফট আগামী সপ্তাহে একটা বিশাল ইভেন্টে তাদের নতুন সাইবার সিকিউরিটি সিস্টেম কেল্লা লঞ্চ করতে যাচ্ছে। কেল্লা? ওরা তো প্রহরীর চুরি করা কুটি ব্যবহার করছে। জিহান ল্যাপটপের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, করুক, আমি তো সেটাই চাই। বৃষ্টি আর রাসেল অবাক হয়ে তাদের দিকে তাকালো। ওরা যে কোডটা চুরি করেছে ওটা ছিল একটা টোপ। টোপ মানে ওটা ছিল একটা ট্রোজান হর্স। আমি আমার মূল প্রহরী সিস্টেমের একটা দুর্বল নকল সংস্করণ বানিয়েছিলাম। আমি জানতাম রাশেদ ওটা চুরি করার চেষ্টা করবে। ওই কোডের ভেতরে আমি একটা গোপন বাগ লুকিয়ে রেখেছিলাম। তখন কি হইব তা? যখনই জামান চৌধুরী তার প্রোডাক্ট লঞ্চ করবে, সাথে সাথে ওই বাগটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর তখন আমার ফিউচার সফটের মূল সার্ভারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাব। জিহান, তুমি একটা জিনিয়াস, কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ। যদি ওরা তোমার বাগটা ধরে ফেলে? ওরা পারবে না, কারণ ওই বাগটা এমনভাবে ডিজাইন করা যা নিজেকে বারবার পরিবর্তন করতে পারে। ওরা একটা অদৃশ্য ভূতের মতো। জিহান এবার বৃষ্টির দিকে তাকালো। তার চোখে আত্মবিশ্বাস আর প্রতিশোধের আগুন। ওরা আমার সম্মান নিয়ে খেলেছে, এবার আমি ওদের পুরো সাম্রাজ্য নিয়ে খেলবো। তারা তাদের চূড়ান্ত আক্রমণের পরিকল্পনা করছে। একটা বিশাল হোয়াইট বোর্ড। জিহান বিভিন্ন ডায়াগ্রাম আঁকছে।
দেখো, যখন ওদের সার্ভার আমাদের নিয়ন্ত্রণে আসবে তখন আমরা ওদের প্রজেক্টরের নিয়ন্ত্রণ নেব। বেশি তুমি ওদের সমস্ত আর্থিক দুর্নীতির প্রমাণগুলো একটা প্রেজেন্টেশনে রেডি করবে। আর রাসেল, আমি কি করবো ভাই? তুই তুই জামান চৌধুরী একটা ক্রিয়েচার বানাবি, সাথে একটা মজার মিউজিক দিবি। লোকটা যখন মঞ্চে উঠবে তখন আমরা ওর ক্রিয়েচার বড় করে স্ক্রিনে দেখাবো। আর ইউ সিরিয়াস? এটা তো বাচ্চাদের মতো কাজ হবে। অপমান করার জন্য এর চেয়ে ভালো উপায় আর হয় না ম্যাডাম। তাছাড়া মানুষ সিরিয়াস জিনিস তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু মজার জিনিস কখনো ভোলে না। ভাই তুই যা বলবি তাই হইব। আমি আজ রাতেই সামান চৌধুরীরে গানাম স্টাইলে নাচাবো। সবাই হেসে উঠল। এই কঠিন লড়াইয়ের মাঝেও তারা তাদের প্রতিশোধের পরিকল্পনা একটা মজার খেলায় পরিণত করল। টেক ইভেন্টের আগের রাত, টেক শপ, চারিদিকে পিৎজার বাক্স, কফির কাপ আর এনার্জি ড্রিঙ্কসের ক্যান ছড়ানো। জিয়ান, বৃষ্টি আর রাসেল তাদের চূড়ান্ত আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। পরিবেশটা উত্তেজনাপূর্ণ, কিন্তু তার মধ্যে একটা মজার আমেজও আছে। জিহান কিবোর্ডে টাইপ করতে করতে বলে, রাসেল, সার্ভারের ব্যাকডোরটা রেডি? একদম রেডি ভাই, শুধু তোর ইশারার অপেক্ষা। অন্য একটি কম্পিউটার থেকে বলে, আমি ওদের সমস্ত আর্থিক লেনদেনের ডেটাবেসের অ্যাক্সেস পেয়ে গেছি। জামান চৌধুরী গত 5 বছরে কত টাকা বিদেশে পাচার করেছে তার সব প্রমাণ আমার হাতে। বাহ, ম্যাডাম তো দেখি হ্যাকিংও শিখে গেছেন। আমার তো এখন চাকরি নিয়ে ভয় হচ্ছে। তোমার চাকরি আমি নেব না, কিন্তু তোমার নতুন কোম্পানির 50% শেয়ার আমার চাই। 50? 100% নিলেও আমার কোনো আপত্তি নেই, কারণ আমার সবচেয়ে বড় সম্পদ তো। বৃষ্টির দিকে তাকিয়ে চোখ মারল। বৃষ্টি লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। তোদের প্রেম দেখলে আমার নিজের সিঙ্গেল জীবনের জন্য কান্না পায়। সবাই হেসে উঠল। ঠিক আছে, ফান টাইম শেষ, এখন অ্যাকশনের সময়। জামান চৌধুরী কালকে মঞ্চে উঠবে, আর আমরা ওর পেছনের বড় স্ক্রিনে ওর জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা দেখাবো। সে তার মিন্টরের দিকে তাকিয়ে হাসল। ওরা আমার সম্মান নিয়ে খেলেছে, আমি ওদের সম্মানটা একটা ভাইরাল মেমে বানিয়ে দেব। বাংলাদেশের মানুষ আগামী 10 বছর ধরে ওদের নিয়ে হাসাহাসি করবে। তাদের তিনজনের চোখেই তখন প্রতিশোধের আগুন আর দুষ্টুমি খেলা করছিল। তারা জানে কালকে সকালটা বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রির জন্য এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। প্রতিশোধ নেওয়ার সেরা উপায় হলো প্রতিপক্ষকে তার নিজের খেলাতেই হারানো। জামান চৌধুরী আর রাশেদ ভেবেছিল তারা আমাকে শেষ করে দিয়েছে, কিন্তু তারা জানতো না আমি পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দিই না। আমি আগুনটাকেই নিয়ন্ত্রণ করতে শিখেছি। জাতীয় টেক সামিট, এই মঞ্চটাই ছিল তাদের অহংকার, আর আমি ঠিক করেছিলাম এই মঞ্চটাকেই আমি তাদের পতনের মঞ্চ বানাবো। খেলাটা তারা শুরু করেছিল, কিন্তু শেষটা লেখার দায়িত্ব ছিল আমার। পরের দিন একটি বিশাল অডিটোরিয়ামে জাতীয় টেক সামিট, দেশের সবচেয়ে বড় টেক সামিট। চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশ, সাংবাদিকদের ভিড়, আর দেশের টেক ইন্ডাস্ট্রির সব মহারথীদের আনাগোনা। মঞ্চের ওপর বিশাল স্ক্রিনে লেখা ফিউচার সফট গর্বিতভাবে উপস্থাপন করেছে ভবিষ্যতের সাইবার সিকিউরিটি কেল্লা। অডিটোরিয়ামের পেছনের সারিতে সাধারণ দর্শকের বেশে বসে আছে জিহান এবং বৃষ্টি। তাদের দুজনের মুখেই এক অদ্ভুত শান্ত কিন্তু দৃঢ় প্রতিজ্ঞার ছাপ। বৃষ্টি ফিসফিস করে বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমরা এটা করতে যাচ্ছি। আমার ভয় করছে না জিহান। জিহান বৃষ্টির হাতটা আলতো করে ধরে বলে, ভয় তো তাদের করা উচিত যারা পাপ করে। আমরা তো শুধু সত্যটাকে সামনে আনতে এসেছি। তাছাড়া ভয় পাওয়ার জন্য যে একা হতে হয়, আমি তো একা নই। জিহান এই কথায় বৃষ্টি মৃদু হাসল। রাসেল রেডি তো? একদম। সে এখন কন্ট্রোল রুমে আমাদেরই একজন টেকনিশিয়ানের বেশে বসে আছে, আর তার হাতে আছে সেই পেন ড্রাইভ, যা কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে এখানকার ইতিহাসে সবচেয়ে বড় ভাইরাল কন্টেন্ট তৈরি করবে। মঞ্চের পেছনে গ্রিন রুমে জামান চৌধুরী এবং রাশেদ শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে।
স্যার সব কিছু ঠিক আছে তো? জিহান জিহান বা ওই মেয়েটা কোনো ঝামেলা করতে পারবে? ওরা কি করবে? জিয়ান তো এখন একজন চাকরিচ্যুত দাগি আসামি। আর বৃষ্টি, সে তার বাবার কোম্পানিকে বাঁচাবে নাকি আমাদের পিছনে লাগবে? আজ কেল্লা লঞ্চ হওয়ার পর দিন থেকে প্রথম নিশ্চিত, আর তারপর পুরো ইন্ডাস্ট্রি হবে আমার। মঞ্চে অনুষ্ঠানের সঞ্চালিকা দেশের একজন জনপ্রিয় মডেল ঘোষণা করলেন। এবং এখন যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, টেক ভিশনারি ফিউচার সফটের সম্মানিত সিইও জনাব জামান চৌধুরীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তার যুগান্তকারী প্রোডাক্ট কেল্লা উন্মোচন করার জন্য। তুমুল করতালির মধ্যে জামান চৌধুরী বিজয়ীর বেশে মঞ্চে উঠল। সে একবার অহংকারের দৃষ্টিতে পুরো অডিটোরিয়ামের দিকে তাকালো। তার চোখ দুটো খুঁজছিল আশফাক চৌধুরীকে, তার পুরনো প্রতিদ্বন্দ্বীকে। জামান চৌধুরী মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলে, শুভ সন্ধ্যা। আজ আমি আপনাদের সামনে শুধু একটি প্রোডাক্ট নিয়ে আসিনি, আমি নিয়ে এসেছি একটি বিপ্লব। দর্শকাসনে বসে থাকা জিহান বৃষ্টির দিকে তাকিয়ে চোখ মারল। বিপ্লব তো এখন শুরু হবে ম্যাডাম। পরিচয় করিয়ে দিচ্ছি ভবিষ্যতে দুর্ভেদ্য সাইবার নিরাপত্তা ব্যবস্থা কেল্লা। এই বলে সে তার রিমোটের বোতাম টিপল। পেছনের বিশাল স্ক্রিনে কেল্লার ডেমো দেখানোর জন্য স্ক্রিনে প্রথমে কেল্লার একটি 3D অ্যানিমেশন শুরু হলো। একটি বিশাল দুর্গ, যার উপর বজ্রপাত হচ্ছে, কিন্তু দুর্গের কিছুই হচ্ছে না। আবহ সঙ্গীতে চলছে এক ধরনের যুদ্ধের দামাম। আপনারা দেখতে পাচ্ছেন কেল্লা কিভাবে যে কোনো সাইবার আক্রমণকে প্রতিহত করতে সক্ষম। আসুন আমরা লাইভ ডেমোর মাধ্যমে দেখি কেল্লা কিভাবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসকেও একটা সাধারণ টেক্সট ফাইলের মতো ডিলিট করে দেয়। সে আবার রিমোট টিপল, কিন্তু এবার স্ক্রিনে যা ভেসে উঠল তা দেখে পুরো অডিটোরিয়ামের প্রথমে স্তব্ধ, তারপর হাসির এক বিস্ফোরণে ফেটে পড়ল। স্ক্রিনে দেখা যাচ্ছে জামান চৌধুরী একটি ক্যারিকেচার, তার মাথায় কিংসুকের কাঁটাওয়ালা ফলের মতো একটি মুকুট, সেসাই PSY এর বিখ্যাত গানাম স্টাইল। গানের তালে তালে অদ্ভুতভাবে নাচছে। মিউজিকটা এতটাই জোরালো যে পুরো অডিটোরিয়াম কেঁপে উঠছে। ক্যারিকেচারের নিচে লেখা ওপোপা জামান স্টাইল, হ্যাকিং দ্য ডান্স ফ্লোর। বৃষ্টি দর্শকাসনে বসে জিহানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, রাসেলের কাজটা কিন্তু অসাধারণ হয়েছে, তাই না? লোকটার নাচের স্টেপগুলোও কিন্তু জামান চৌধুরীর সাথেই যায়, একদম পারফেক্ট। জামান চৌধুরী ফ্যাকাশে লাল নীল মুখে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। সে কন্ট্রোলের রুমের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, হোয়াট দ্য হেল ইজ দিস? বন্ধ করো এই ফাজলামি এখনই। সিকিউরিটি, কন্ট্রোল রুমে যাও। কিন্তু কন্ট্রোল রুমে থাকা রাসেল তখন তার কাজ করে যাচ্ছে। ক্যারিকেচার শেষ হতে স্ক্রিন কালো হয়ে গেল। জামান চৌধুরী ভাবল হয়তো সব ঠিক হয়ে গেছে। সে মাইক্রোফোনটা আবার মুখের কাছে এনে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল সে রুপটপ রেস্টুরেন্টের দৃশ্য। বৃষ্টির রেকর্ড করা জামান চৌধুরী আর রাশেদের গোপন কথোপকথনের অডিও ভিডিও ক্লিপ। স্ক্রিনে অডিও বাজছে, সাথে সাবটাইটেল। জিহান ছেলেটাকে আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম, আর আমি ওকে আবার রাস্তায় নামিয়ে দিয়েছি। ও এখন পুরোপুরি শেষ। প্রহরী চুরি করা কোড দিয়ে লাভের 50% আপনার। এই ক্লিপ শেষ হতে স্ক্রিনে ভেসে উঠল ফিউচার সফট এর অভ্যন্তরীণ সার্ভারের সব গোপন আর্থিক লেনদেনের নথি, যা বৃষ্টি জোগাড় করেছিল। দেখানো হচ্ছে কিভাবে জামান চৌধুরী গত 5 বছরে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, কিভাবে সে সরকারি টেন্ডার পাওয়ার জন্য ঘুষ দিয়েছে। প্রতিটি তথ্যের পাশে একটি করে লাল টিক চিহ্ন পড়েছে, যেন কেউ একজন লাইভ এডিট করছে। পুরো অডিটোরিয়ামে
এবার পিনপথ নীরবতা। হাসির বদলে সবার মুখে এখন তীব্র ঘৃণা আর বিস্ময়। সাংবাদিকরা তাদের ক্যামেরা নিয়ে মঞ্চের দিকে বন্যার জলের মতো ছুটে যাচ্ছে। রাশেদ যে দর্শকাসনে বসেছিল সে পালানোর চেষ্টা করছে, কিন্তু তার আগে সিকিউরিটি তাকে ধরে ফেলল। জামান চৌধুরী মঞ্চে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তিনি মাইক্রোফোনে চিৎকার করে বললেন, এটা মিথ্যা, এটা ষড়যন্ত্র। আমার সিস্টেম হ্যাক করা হয়েছে, আমাকে ফাঁসানো হচ্ছে। পুরো অডিটোরিয়ামে যখন চরম বিশৃঙ্খলা চলছে, তখন পেছনের সারি থেকে শান্তভাবে হেঁটে মঞ্চের দিকে এগিয়ে এলো জিহান। সমস্ত আলো, সমস্ত ক্যামেরা এখন তার দিকে। সে জামান চৌধুরীর হাতের থেকে মাইক্রোফোনটা নিল। শুভ সন্ধ্যা। তার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বরে পুরো হলরুম আবারও চুপ হয়ে গেল। জনাব জামান চৌধুরী মিথ্যা বলেননি, এটা সত্যি একটা ষড়যন্ত্র। তার সিস্টেম সত্যি হ্যাক করা হয়েছে, কিন্তু ষড়যন্ত্রটা আমার বিরুদ্ধে হয়েছিল, তার বিরুদ্ধে নয়। আর তার সিস্টেম হ্যাক আমি করেছি। এই সরাসরি স্বীকারোক্তিতে সবাই চমকে উঠল। আপনারা যেটাকে কেল্লা ভাবছেন, সেটা আসলে আমার তৈরি প্রহরীর একটি চুরি করা নকল সংস্করণ। আর সেটার ভেতরে আমি একটা ট্রোজান হর্স লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি জানতাম চোররা চুরি করতে আসবে, কিন্তু তারা জানতো না আমি তাদের জন্য এই ফাঁদ পেতে রেখেছিলাম। আপনারা যা কিছু দেখলেন তা সেই ফাঁদেরই অংশ। এই কথায় পুরো হলরুম প্রশংসাসূচক গুঞ্জনে ভরে গেল। সত্যিকারের প্রহরী কখনো চুরি করা যায় না, কারণ প্রহরী শুধু একটা সফটওয়্যার নয়, ওটা একটা দর্শন, একটা সততার প্রতীক, যে দর্শন অসৎ মানুষের হাতে কাজ করে না। সে পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করলো। আর আজ এই মঞ্চে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আসল প্রহরী 2.0 এর সাথে, যা আগের চেয়েও 100 গুণ বেশি শক্তিশালী এবং দুর্ভেদ্য। এবং এই সফটওয়্যারটি আমি কোনো কোম্পানির কাছে বিক্রি করব না। আমি এটি উৎসর্গ করছি ডিজিটাল বাংলাদেশের সমস্ত মানুষের জন্য। এটি হবে একটি ওপেন সোর্স প্রজেক্ট, যা আমাদের দেশের সাইবার নিরাপত্তাকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে নেক্সট জেন টেক এর সিও মিস্টার আসবাব চৌধুরী মঞ্চে উঠে এলেন। তিনি জাহানকে জড়িয়ে ধরলেন। আসবাব চৌধুরী মাইক্রোফোনে বললেন, আমি লজ্জিত যে আমি আমার নিজের ছেলের মতো একজন প্রতিভাকে চিনতে ভুল করেছিলাম। ইহান, তুমি শুধু আমাদের কোম্পানিকেই বাঁচাওনি, তুমি পুরো দেশকে টেক ইন্ডাস্ট্রির সম্মান বাঁচিয়েছ। তিনি জিহানের হাত ধরে সবার উদ্দেশ্যে বললেন, কিন্তু আজ ইহান আমাদের ছেড়ে চলে যাচ্ছে। এটা নিজের একটা নতুন পথ শুরু করতে চলেছে। এই কথায় সবাই অবাক হলো। জিহান মাইক্রোফোনে বলে, হ্যাঁ, আমি নেক্সোজেন টেক থেকে পদত্যাগ করছি। আমি আমার নিজের একটা কোম্পানি খুলছি, যে কোম্পানি স্বপ্ন আমি দেখেছিলাম বগুড়ার এক গ্রামের উঠোনে বসে। আমার কোম্পানির নাম হবে শিখর। শিখরের লক্ষ্য হবে শুধু লাভ করা নয়, শুধু কাজ করবে বাংলাদেশের প্রযুক্তিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। পুরো হলরুম করতালিতে ফেটে পড়ল। এবং শিখর এর প্রথম এবং সবচেয়ে বড় বিনিয়োগকারী হবে নেক্সট জেনটি। আমি জানি এই ছেলেটার হাত ধরেই বাংলাদেশের প্রযুক্তি বিশ্ব জয় করবে। এই ঘোষণায় জিহানের চোখ দুটো জলে ভরে এলো। সে তার পাশে দাঁড়ানো বৃষ্টির দিকে তাকালো। সে চোখেও আনন্দের জল আর মুখে গল্পের হাসি। জিহান বুঝতে পারল সে তার প্রথম শিখরে পৌঁছে গেছে। বগুড়ায় জিহানের গ্রামের বাড়ি। কয়েক বছর পর জিহান এখন বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত নাম। শিখর কোম্পানির অল্প দিনেই সাফল্যের শীর্ষে পৌঁছেছে, কিন্তু জিহান তার আসল শিকড়কে ভোলেনি। সে তার গ্রামে ফিরেছে। তার গ্রামের বাড়িতে এখন আর মাটির ঘর নেই। সেখানে উঠেছে এক সুন্দর দালান উঠানে বসে তার বাবা করিম শেখ টিভিতে তার ছেলের একটি সাক্ষাৎকার দেখছেন। মিস্টার জিহান, আপনার এই অবিশ্বাস সাফল্যের পেছনে অনুপ্রেরণা কি? আমার বাবা, তিনি একজন কৃষক। তিনি আমাকে শিখিয়েছেন ফসল ফলাতে হলে শুধু বীজ বুনলেই হয় না, মাটিটাকে ভালোবাসতে হয়। আমি শুধু আমার কাজের ক্ষেত্রটা বদলেছি, কিন্তু মূল দর্শনটা একই রেখেছি, সততা আর পরিশ্রম।
এই কথা শুনে করিম শেখ আর চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার হাতে ধরা সেই কাদামাখা ছেঁড়া সার্টিফিকেটগুলো, যা তিনি পরম যত্নে আবারও জোড়া লাগিয়েছেন। করিম শেখ বিড়বিড় করে বললেন, আমার পোলা তো হীরা, আমি চিনতে পারি নাই। ও আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। তার স্ত্রী আমেনা বেগম তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিলেন। কান্দেন কেন? এখন তো হাসার দিন, গর্ব করার দিন। এটা গর্বের কান্না জিহানের মা, এটা বাপের সুখের কান্না। জিহান দরজার আড়ালে দাঁড়িয়ে তার বাবার এই অনুতাপের প্রতিটা শব্দ শুনেছিল। তার চোখ দিয়ে অজরে জল পড়েছে। তার জীবনের সমস্ত সাফল্য, সমস্ত পুরস্কার বাবার চোখের জল দিয়ে সে তার সমস্ত অতীতের অপমান ধুয়ে ফেলল। আজকের এই মুহূর্তটার কাছে তুচ্ছ বলে মনে হলো তার। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ধীরে ধীরে উঠানে প্রবেশ করলো। আব্বা। তার কণ্ঠ শুনে করিম শেখ এবং আমিনা বেগম চমকে উঠলেন। করিম শেখ দ্রুত চোখের জল মুছে ছেঁড়া কাগজগুলো লুকানোর চেষ্টা করলেন। তুই কখন আইলি বাবা? জিহান কোনো উত্তর না দিয়ে তার বাবার সামনে এসে দাঁড়ালো। সে তার বাবার কাঁপা কাঁপা হাতের দিকে তাকালো, যে হাতে এখনো তার ছেঁড়া সার্টিফিকেটগুলো ধরা। জিহান ধীরে ধীরে বাবার পাশে বসে বলে, আপনার অভিশাপগুলো তো আমার সবচেয়ে বড় আশীর্বাদ ছিল আব্বা। করিম শেখ অবাক হয়ে তার ছেলের দিকে তাকালেন। আপনি সেদিন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন বলেই তো আমি জেদের বসে ঢাকায় গিয়েছিলাম। আপনি আমাকে বংশের কলঙ্ক বলেছিলেন বলেই তো আমি দিনরাত এক করে খেটেছি নিজেকে প্রমাণ করার জন্য। আপনি আমার সার্টিফিকেটগুলো মাটিতে ছুঁড়ে ফেলেছিলেন বলেই তো আমি বুঝতে পেরেছিলাম কাগজের সার্টিফিকেটের চেয়ে বড় সার্টিফিকেট হলো মানুষের ভালোবাসার সম্মান। সে তার বাবার হাতটা নিজের হাতে তুলে নিল। আপনার ওই অপমানগুলো না থাকলে আমি হয়তো আজ এই জায়গাতে পৌঁছতে পারতাম না আব্বা। আপনি তো আমার আসল প্রেরণা। এই কথা শুনে করিম শেখ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, বাবারে, বলে চিৎকার করে জিহানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আমার মাফ করে দে বাবা, আমি তোর বাপ হওয়ার যোগ্য না। জিহান বাবার পিঠে হাত বোলাতে বোলাতে বলে, চুপ করেন আব্বা। সন্তানের কাছে বাবা কোনোদিনই ছোট হয় না। আপনি যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন। আপনি চেয়েছিলেন আমি যেন কষ্ট না পাই। কিন্তু আমি তোরেই সব থেকে বেশি কষ্ট দিছি। না, আপনি আমাকে লড়তে শিখিয়েছিলেন। আপনি আমাকে শিখিয়েছেন মাটি থেকে উঠে দাঁড়ালে আকাশের দিকে তাকালে শিখরে পৌঁছানো যায়। বাবা ছেলের এই মিলন দেখে আমেনা বেগমের চোখেও আনন্দের জল। তিনি আঁচল দিয়ে চোখ মুছছেন। জিহান তার বাবার চোখের জল মুছিয়ে দিল। তার জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা সে আজ পেয়ে গেল। বাবার চোখের জল দিয়ে সে তার সমস্ত অতীতের অপমান ধুয়ে ফেলল। শিখরে পৌঁছানোটা কঠিন, কিন্তু তার চেয়ে কঠিন হলো শিখরে দাঁড়িয়ে নিজের শিখরটা ভুলে না যাওয়া। জাতীয় টেক সামিটের সেই রাতটা আমার জীবনকে আবার বদলে দিয়েছিল। আমি সম্মান ফিরে পেয়েছিলাম, বাবার চোখে গর্ব দেখেছিলাম। কিন্তু আমি জানতাম আমার আসল বিজয় এখনো বাকি। আমার আসল বিজয় হলো সেই গ্রামে ফিরে যাওয়া, যে গ্রামে আমাকে বেকার বলে তাচ্ছিল্য করেছিল। আমার আসল বিজয় হলো সেই মাটির ঋণ শোধ করা, যে মাটিতে আমার জন্ম। 6 মাস পর বগুড়া সেই ধুলোমাখা গ্রামে চেহারা বদলে গেছে। ফসলের মাঠের পাশেই গড়ে উঠেছে এক বিশাল আধুনিক কাঁচের বিল্ডিং। বিল্ডিং এর সামনে বড় করে লেখা শিখর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সেন্টার। আজ সেই সেন্টারে উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে আছে জিহান। তার পরনে সাধারণ পাঞ্জাবি পাজামা। তার পাশে চেয়ারে বসে আছেন তার বাবা করিম শেখ এবং তার আম্মা আমেনা বেগম। তাদের চোখে মুখে গর্ব আর আনন্দের জল। দর্শক আসনে বসে আছে গ্রামের শত শত মানুষ, যাদের চোখে মুখে এখন আর তাচ্ছিল্য নেই, আছে বিস্ময় আর শ্রদ্ধা। জিহান মাইক্রোফোনে বলে, শুভ সকাল। আমি যখন এই গ্রাম ছেড়ে ঢাকায় গিয়েছিলাম তখন আমার কাছে ছিল শুধু কিছু ছেঁড়া সার্টিফিকেট আর এক বুক চেক। আপনারা আমাকে নিয়ে হাসতেন, আমাকে আকাশ কুসুম স্বপ্ন দেখা পাগল বলতেন। গ্রামের মানুষ মাথা নিচু করে ফেলে। আপনারা বলছিলেন না
আমি সত্যিই পাগল ছিলাম। আমি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখলাম যা আপনার কল্পনাও করতে পারতেন না। কিন্তু আজ আমি আমার সেই স্বপ্নের একটা ছোট্ট অংশকে আমার গ্রামে ফিরিয়ে আনতে পেরেছি। সে বিল্ডিং এর দিকে ইশারা করলো। এই শিকড় ট্রেনিং সেন্টার কোনো দান নয়, এটা আপনাদের অধিকার। আমি চাই না আমার মতো আর কোনো জিহানের স্বপ্ন টাকার অভাবে বা সুযোগের অভাবে নষ্ট হয়ে যাক। আজ থেকে এই গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে বিনামূল্যে বিশ্বের সেরা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করবে। তারা শিখবে কিভাবে কোডিং দিয়ে ভাগ্য বদলাতে হয়। তুমুল করতালিতে ফেটে পড়লো পুরো এলাকা। আমার বাবা আমাকে শিখিয়েছেন মাটিটাকে ভালোবাসতে হয়। আমি আজ আপনাদের সবার সামনে আমার বাবাকে একটা কথা দিতে চাই। সে মঞ্চ থেকে নেমে তার বাবার সামনে এসে দাঁড়ালো। করিম শেখ চেয়ার থেকে উঠিয়ে দাঁড়ালেন। জিয়ান তার বাবার হাত ধরে বলেন, আবা, আমি কথা দিচ্ছি, আমি আমার গ্রামকে বাংলাদেশের সবচেয়ে আধুনিক ডিজিটাল ভিলেজ বানাবো। এখানে শুধু ধান ফলবে না, এখান থেকে জন্ম নেবে শত শত টেক জিনিয়াস, যারা পুরো বিশ্বকে পথ দেখাবে। করিম শেখ কোনো কথা বলতে পারলেন না। তিনি শুধু তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। বাবা ছেলের এই আবেগঘন দৃশ্য দেখে উপস্থিত সবার চোখে ভিজে এলো। কয়েক সপ্তাহ পর জিহান তার বাবা মাকে ঢাকায় তার নতুন বাড়িতে নিয়ে এসেছে। বাড়িটা বিশাল ছিমছাম কিন্তু আধুনিক। করিম শেখ এবং আমেনা বেগম এত বড় বাড়ি দেখে কিছুটা অপ্রস্তুত। বাবা জিহান, এত বড় বাড়িতে আমরা মাত্র 3 জন মানুষ থাকুন, এর চেয়ে তো আমাগো গ্রামের বাড়িটাই ভালো আছিল। হাঁক দিলে সারা পাড়ার লোক জড়ো হয়ে যেত। চুপ করেন তো, পোলা কত শখ করে বাড়ি বানাইছে আর আপনার খালি এক কথা। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। জিহান দরজা খুলতে দেখলো বৃষ্টি দাঁড়িয়ে আছে। তার হাতে এক বক্স মিষ্টি আর কিছু ফল। আরে বৃষ্টি, ভেতরে এসো। ভেতরে প্রবেশ করলো সে। সে করিম শেখ এবং আমিনা বেগমকে সালাম করলো। আমিনা বেগম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন। তুমি তাইলে বৃষ্টি? আমার পোলা তো তোমার কথা কইয়া মুখে ফেনা তুইলা ফেলে। কত সুন্দর মাইয়া, মাশাল্লাহ। বৃষ্টি লজ্জায় লাল হয়ে গেল। করিম শেখ তখনও কিছুটা গম্ভীর হয়ে বসে আছেন। বৃষ্টি করিম শেখের দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম চাচা, আপনি ভালো আছেন? ভালো আর কই থাকলাম মা, পোলা তো এখন আকাশের চাঁদ হয়ে গেছে। আমরা তো মাটির মানুষ, তার সাথে কি আর আমাগো মিল আছে? আব্বা, আপনি আবার শুরু করলেন? চাচা, আপনার ছেলে আকাশের তারা হতে পারে, কিন্তু তার রিমোট কন্ট্রোল তো এই মাটিরই এক মেয়ের হাতে। এই অপ্রত্যাশিত এবং মিষ্টির কথায় সবাই হেসে উঠল। করিম শেখের মুখের গম্ভীর ভাবটাও কেটে গেল। তিনি বৃষ্টির মাথায় হাত রেখে বললেন, মা, আমার পোলাটারে মাফ করে দিও, ও বড়ই পাগল আর জেদি। বৃষ্টি জিহানের দিকে তাকিয়ে বলে, আপনার এই পাগলটার জন্য তো আমি পাগল চাচা। এই কথায় জিহান আর বৃষ্টি একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের চোখে ছিল গভীর ভালোবাসা। আমেনা বেগম এই দৃশ্য দেখে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এভাবেই আরও কিছুদিন পর জিহান এবং বৃষ্টি একদিন তাদের পুরনো অফিসে নেক্সট জেন টেকের যায় সিও আশফাক চৌধুরীর সাথে দেখা করতে। আশফাক সাহেব এখন জিহানের নতুন কোম্পানির একজন গর্বিত বোর্ড মেম্বার। তোমাদের দুজনকে একসাথে দেখলে আমাদের কি ভালো লাগে। আমি প্রথম দিনই বুঝেছিলাম তোমরা দুজন একে অপরের জন্যই তৈরি। স্যার, আপনি তো সবই বুঝেন, শুধু আপনার মেয়েটাই আমাকে বুঝতে চায় না। বৃষ্টি জিহানকে কনুই দিয়ে খোঁচা মেরে বলে, এক্সকিউজ মি, কে কাকে বুঝতে চাইনি? যে ছেলে প্রথম দিনে আমার আরমানির ড্রেসে কফির দাগ লাগানোর কথা মনে করিয়ে দেয়, তাকে বোঝার কি আছে? সবাই হেসে উঠল। মিটিং শেষ। জিহান আর বৃষ্টি করিডোরে দিয়ে হাঁটছিল। তারা সেই ইন্টারভিউ রুমের সামনে এসে দাঁড়ালো যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। জিহান দরজার দিকে তাকিয়ে নাটকীয় দীর্ঘশ্বাস ফেলে বলে, আহ, এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে এক অহংকারী সুন্দরী HR ম্যাডাম এক গরিব মেধাবী ছেলেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। বৃষ্টির চোখ গরম করে বলে, তুমি কি বেশি বাড়াবাড়ি করছো জিহান?
আমি তো সত্যি কথাই বলছি। ভাগ্যিস সেদিন আমি আপনার দিকে টিস্যু এগিয়ে দিয়েছিলাম। না হলে হয়তো কি? আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটার শুরুই হতো না। এই কথায় বৃষ্টির সমস্ত রাগ জল হয়ে গেল। সে জিহানের হাতের উপর হাত রাখলো। সেদিন কফিটা কিন্তু আমি ইচ্ছে করে ফেলেছিলাম। কি ইচ্ছে করে? আমি দেখতে চেয়েছিলাম তুমি রিয়াক্ট করো কিভাবে। তুমি কি রেগে যাও নাকি ঘাবড়ে যাও? কিন্তু তুমি খুব শান্ত ছেলে। তার মানে আপনি প্রথম দিন থেকেই আমার পরীক্ষা নিচ্ছিলেন? হতে পারি। আপনি আসলেই একটা জটিল কোড বৃষ্টি। এখনো পুরোপুরি ডিক্রোড করতে পারলাম না। তাহলে চেষ্টা চালিয়ে যাও মিস্টার জিনিয়াস, হয়তো কোনো একদিন সফল হবে। এই বলে বৃষ্টি তার হাত ছাড়িয়ে নিয়ে করিডোর ধরে এগিয়ে গেল। জিয়ান পেছন থেকে হাসতে হাসতে তাকে দেখছে। তাদের এই মিষ্টি খুনসুটিদের যেন তাদের ভালোবাসাকে আরো রঙিন করে তুলেছিল। 3 দিন পর শিখন কোম্পানির বিশাল বিল্ডিং এর ছাদ, সেখানে থেকে পুরো ঢাকা শহর হাজারো আলো দেখা যায়, যেন আকাশের তারারা মাটিতে নেমে এসেছে। পূর্ণিমার চাঁদের আলোয় চারপাশটা ভেসে যাচ্ছে। জিহান আর বৃষ্টি হাত ধরে রেলিং এর ধারে দাঁড়িয়ে আছে। একদিন এই শহর আমাকে প্রত্যাখ্যান করেছিল বৃষ্টি। এই শহরের উঁচু উঁচু বিল্ডিং গুলোকে দেখে আমার মনে হতো এগুলো যেন আমাকে ব্যঙ্গ করছে। আর আজ? সে পুরো শহরের দিকে তাকিয়ে বলল, আজ এই শহরের সবচেয়ে উঁচু শিখরটা আমাদের। বৃষ্টি তার কাঁধে মাথা রাখলো। উফ, আমাদের? জিহান এবার বৃষ্টির দিকে ফিরল। সে তার সামনে হাঁটু গেড়ে বসলো। পকেট থেকে একটি ছোট্ট বক্স বের করলো। আমি জানি আমি তোমার কাছে গুছিয়ে কথা বলতে পারি না। আমি হয়তো তোমাকে চাঁদ তারা এনে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবো না, কারণ আমার স্বপ্নটা বাইনারি কোডের মতো, সাদা আর কালো। হ্যাঁ আর না। তার চোখ দুটো ছলছল করছে। কিন্তু আমি তোমাকে একটা কথা দিতে পারি। আমার জীবনের বাকি সবকটা দিন, আমার প্রতিটা নিঃশ্বাস, আমার প্রতিটা সাফল্য, সবকিছুতে তুমি থাকবে। তুমি হবে আমার জীবনের অপারেটিং সিস্টেম, যা ছাড়া আমি অচল। সে বক্সটা খুলল। ভেতরে চাঁদের আলোর মতো জ্বলজ্বল করছে একটি হীরের আংটি। বেশি তুমি কি আমার জীবনের এই অসমাপ্ত কোডটাকে সম্পন্ন করবে? তুমি কি আমাকে বিয়ে করবে? বৃষ্টির চোখ দিয়ে অজরে জল পড়ছে। সে তার সমস্ত অহংকার, তার অতীত সবকিছু ভুলে গিয়ে ভালোবাসার কাছে আত্মসমর্পণ করলো। সে হাঁটু গেড়ে বসে জিহানকে মাটি থেকে তুলল। যে ছেলেটা একদিন আমার দিকে টিস্যু এগিয়ে দিয়েছিল, আমি তো সেদিন তাকে আমার মনটা দিয়ে দিয়েছিলাম। পাগল, আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলে সে নিজেই জিহানকে জড়িয়ে ধরে জিহানের ঠোঁটে আক্রমণ চালিয়ে দিল। যে ছেলেটিকে সে একদিন খ্যাত বলে তাড়িয়ে দিয়েছিল, আর সেই ছেলেটিই তার পৃথিবী। যে শিখরে জিহান একটাই উঠেছিল, আজ সেই শিখরে সে তার ভালোবাসার মানুষটিকে পাশে নিয়ে নতুন করে অনন্ত যাত্রা শুরু করলো। তাদের ভালোবাসা পূর্ণতা পেল হাজারো তারার আলোর সাক্ষী হয়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।